ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়, যার শিরোনাম হচ্ছে শব্দ ও তরঙ্গ, এই অধ্যায়ের নেক্সট অংশটা আজকে করব। এর আগে আমরা মোটামুটি শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে আমরা এই অঙ্কটা দিয়ে কি করব, এই অধ্যায়টা শুরু করব। ওকে, প্রশ্নটা হচ্ছে 1 কিলোহার্টজ কম্পনের একটি সুর শলাকা বা টিউনিং ফর্ক দিয়ে শব্দ তৈরি করে সেটি বাতাসে, পানিতে এবং লোহার ভেতর দিয়ে প্রবাহিত হতে দিয়ে তার বেগ নির্ণয় করে দেখা গেছে শব্দের বেগ বাতাসে হচ্ছে 334 মিটার পার সেকেন্ড, পানিতে 1493 মিটার পার সেকেন্ড এবং লোহার মধ্যে 5130 মিটার পার সেকেন্ড। কোন মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে এখানে দেখো কম্পাঙ্কটা দেওয়া আছে, কম্পাঙ্ক সব জায়গাতেই সেম, কম্পাঙ্ক চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে তরঙ্গ দৈর্ঘ্যের। তো প্রত্যেকটা বেগের প্রত্যেকটা পদার্থের জন্য আলাদা আলাদা হয় ভি সমান এফ ল্যামডা, যে সূত্র আমরা জানি ভি সমান এফ ল্যামডা। তাহলে এখান থেকে ল্যামডা সমান হবে কত? ভি ডিভাইডেড বাই এফ। তাহলে যদি তখন আমরা বাতাসের জন্য করব, তাহলে বাতাসে ল্যামডা হবে বাতাসে শব্দের বেগ ডিভাইড বাই কম্পাঙ্ক। কম্পাঙ্ক তো সব জায়গায় সেম হবে, একটাই কম্পাঙ্ক, ঠিক আছে? যে সেটা হচ্ছে এটা ভি এ ইজ ইকুয়াল ল্যামডা এ সমান ভি এ ডিভাইডেড বাই এফ। ওকে, এরপর এটা যখন আমাদের হবে এয়ারের ক্ষেত্রে, যখন পানির ক্ষেত্রে হবে, তাহলে ল্যামডা ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে পানিতে শব্দের বেগ ডিভাইডেড বাই এফ। কম্পাঙ্ক সব জায়গাতেই সেম থাকে আমরা জানি। তো এখানে আছে ল্যামডা ডাব্লিউ ইজ ইকুয়াল টু পানিতে শব্দের বেগ, এটা হচ্ছে ভি ডাব্লিউ ডিভাইডেড বাই এফ, ঠিক আছে? আর ল্যামডা লোহা আয়রন যদি বলি ল্যামডা আই, ঠিক আছে, আয়রন, তাহলে ল্যামডা আই, তাহলে এটা হচ্ছে কত? ভি আই, আয়রনের শব্দের বেগ ডিভাইডেড বাই কম্পাঙ্ক। কম্পাঙ্ক সব জায়গাতেই কি সেম, কারণ আমরা জানি যে একটা নির্দিষ্ট উৎসের জন্য কম্পাঙ্ক একই রকম হয়। আর তরঙ্গের ক্ষেত্রে আর বিভিন্ন মাধ্যমের জন্য শব্দের বেগ ভিন্ন ভিন্ন হয়, ঠিক আছে? এরপর হচ্ছে দেখো প্রতিধ্বনি। শব্দ যেহেতু এক ধরনের তরঙ্গ, তাই তার প্রতিফলন হতে পারে। তো যত ধরনের তরঙ্গ আছে, মূলত যে কোনো তরঙ্গেরই প্রতিফলন, প্রতিসরণ, উপরিপতন এই বৈশিষ্ট্যগুলো আছে। ঠিক একইভাবে শব্দ আছে তরঙ্গ, ওয়েভ, তো শব্দেরও প্রতিফলন আছে। সাধারণত বড় ফাঁকা দালানের ভেতর কথা বললে এক ধরনের গম গম আওয়াজ হয়, যাকে আমরা বলি প্রতিধ্বনি। সেটি প্রতিফলন ছাড়া আর কিছুই নয়। তাহলে বিল্ডিং এর ভিতর, সাধারণত ফাঁকা বিল্ডিং, সেটাতে কথা বললে গম গম আওয়াজ হয়, যদিও আওয়াজটা এখানে বোঝা যায় না, ঠিক আছে? তো এখানে দূরত্বটা কম, তাই আমরা শব্দগুলোকে, প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদাভাবে শুনতে পাই না। এখানে একটা শব্দের সাথে, একটা প্রতিধ্বনির সাথে আরেকটা প্রতিধ্বনি কি হয়, মিশ্রিত হয়ে যায়, ফলে স্পষ্টভাবে কোনো শব্দই আমরা শুনতে পাই না। দূরত্ব কম হওয়ার কারণেই মূলত এটা হয়। দালানের ভেতর দূরত্ব বেশি নয় বলে শব্দটা আলাদাভাবে শুনতে পাই না। আমরা যখন কিছু শুনি তার অনুভূতিটা আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড পর্যন্ত থেকে যায়। তাই দুটি শব্দ আলাদাভাবে শুনতে হলে দুটি শব্দের মাঝে কমপক্ষে 0.1 সেকেন্ডের ব্যবধান থাকা দরকার। তাহলে একই শব্দ, মূলত এটা হচ্ছে কি একই শব্দ, যখন আমরা কন্টিনিউয়াসলি কথা বলি, তখন কিন্তু আমরা 0.1 সেকেন্ড পরেও কি, যখন আমরা 0.1 সেকেন্ডের মধ্যেই কিন্তু অনেকগুলো কথা শুনতে পাই। সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে, আমরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড, আমি যেমন পড়তেছি, শব্দ যেহেতু এক ধরনের তরঙ্গ, আমি তো যখন শব্দ ওয়ার্ডটা বললাম আর যেহেতু ওয়ার্ডটা বললাম, এই দুইটার মাঝখানে কিন্তু 0.1 সেকেন্ডের চেয়ে কম সময়ে ডিস্টেন্স আছে। তারপরেও কিন্তু তোমরা কি শব্দ এবং যেহেতু এই দুইটা শব্দকে একসাথে শুনতে পাইতেছো, তাই না? আমি যখন স্পিডে যদি কথা বলি, এইভাবে বলি শব্দ যেহেতু এক ধরনের তরঙ্গ, তাই তার প্রতিফলন হতে পারে। তাহলে এই যে বললাম আমি, তোমরা কিন্তু প্রত্যেকটা কথাকে আলাদাভাবে শুনতে পাইছো, হতে শুনতে পাইছো, পারে শুনতে পারছো, তাই না? তাহলে হতে পারে এই কথাটা যে আমি বললাম, এর মাঝখানে শব্দের ডিফারেন্স কিন্তু 0.1 সেকেন্ড এর চেয়ে কম হতে পারে। কিন্তু তারপরও এই যে তাহলে আমরা যে, তাহলে এখানে যে কথাটা বলছে যে 0.1 সেকেন্ডের মধ্যেই যদি ওই শব্দটা আমাদের, যদি একটা শব্দ আসে, তাহলে আমরা এটা বুঝতে পারি না। তো এইখানে বিষয়টা আসলে বিষয়টা হচ্ছে একই শব্দ
একই শব্দ যদি 0.01 সেকেন্ডের মধ্যেই আমাদের মস্তিষ্কে কি ফিরে আসে, তখন আমরা কি করতে পারি না, মূল শব্দ এবং ওই শব্দটার মাঝে ডিফারেন্স করতে আমরা মনে হয় যে যেমন হতে হতে এই কথাটা যদি আমি 2বার বলি, ঠিক আছে, তো এই দুইটা আর এটা তো বড় শব্দ। আর আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন হতে হতে বলি তখন আমি বলতেছি হতে, কিন্তু এখানে কম্পাঙ্ক এগুলো সব কি হয় মোটামুটি আলাদা আলাদা হয়, কিন্তু যেটা প্রতিফলিত হয়ে ফিরে আসে, যে জিনিসটা প্রতিফলিত হয়ে ফিরে আসে সেটা কিন্তু এক্সাক্ট ওই রকমই হয়। যেমন আমি যদি 2বার হতে বলি, ঠিক আছে, আমি যদি 2বার হতে বলি তাহলে কিন্তু তোমরা হতে হতে তোমরা কিন্তু দুইটাই বুঝতে পারতেছো। কেন বুঝতে পারতেছো? তার কারণটা হচ্ছে আমি যতবার হতে বলবো প্রত্যেকবার কিন্তু এই হতে শব্দটার কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য কি থাকবে না, সেম থাকবে না, ভিন্ন ভিন্ন হবে। কিন্তু যে শব্দটা প্রতিফলিত হয়ে ফিরে আসবে সেটা কি হবে, একদম অ্যাজ ইট ইজ কপি পেস্ট হবে। কেমন হবে? কপি পেস্ট। ওর বিশেষ করে কম্পাঙ্ক আর মাধ্যম যদি একই হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, একদম হুবহু কপি পেস্ট হবে, একদম হুবহু দুইটা সেম শব্দ হবে, ঠিক আছে। তো এইরকম হুবহু একই কম্পাঙ্ক একই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দুইটা শব্দ যদি আমাদের মাথায় 0.01 সেকেন্ডের মধ্যেই ফিরে আসে, সেই ক্ষেত্রে আমরা এই দুইটা শব্দকে কি করতে পারবো না, আলাদা করতে পারবো না, ঠিক আছে। এরপর যদি ফিরে আসে তাহলে আমরা মূল শব্দ এবং ফিরে আসা শব্দটাকে আলাদা করতে পারবো। এবার বুঝতে পারছো বিষয়টা, যে আমরা যে কথা বলি সেগুলো কিন্তু 0.1 সেকেন্ডের, সেগুলো আমাদের একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ড বলতে কিন্তু 0.1 সেকেন্ডের চেয়ে অনেক কম সময় লাগে। কারণ 1 সেকেন্ডে আমরা অনেকগুলো শব্দ বলতে পারি, ঠিক আছে। তো সেক্ষেত্রে কেন আমরা 1 সেকেন্ডে কিন্তু আমরা 1 2 3 4 5 6 7 9 10 এরকম করে বেশ কিছু গুনতে পারি। তো আমরা এখানে কিন্তু কি হয় না, যেমন 1 2 যদি বলি এটা কিন্তু 1 2, এখানে কিন্তু 1 সেকেন্ডের চেয়েও কি 0.1 সেকেন্ডের চেয়েও বেশ কম সময় লেগেছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু তারপর দুইটাকে আলাদা আলাদাভাবে শুনতে পারতেছি। তার কারণটা হচ্ছে এখানে আমরা একটা কথা যতবারই বলি না কেন কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য অবশ্যই কি হবে, ভিন্ন ভিন্ন হবে, ঠিক আছে। কিন্তু প্রতিফলিত হয়ে আসা যে শব্দ সেটা একদম হুবহু কি হয়, সেম তরঙ্গ দৈর্ঘ্য সেম কম্পাঙ্ক হয়। এই জন্য সেই শব্দটা 0.1 সেকেন্ডের মধ্যেই ফিরে আসলে আমরা মূল শব্দ এবং প্রতিফলিত হয়ে আসা শব্দটাকে আলাদা করতে পারি না, ঠিক আছে। এই জন্য প্রতিধ্বনি শোনার জন্য দুইটা শব্দের মাঝখানে অবশ্যই 0.01 সেকেন্ড ব্যবধান থাকা দরকার, নইলে আমরা মূল শব্দ এবং ফিরে আসা শব্দকে আলাদা করতে পারবো না। এই কারণে ছোট হল রুমে আমরা কি করতে পারি না, দুইটা শব্দকে আলাদা করতে পারি না। আমাদের কাছে জাস্ট গম গম বলে গম 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 শব্দ মনে হয়, কিন্তু দুইটা শব্দকে স্পষ্ট করতে পারি না। শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, তাই কাজেই 0.01 সেকেন্ড ব্যবধান তৈরি করতে শব্দকে কমপক্ষে 33 মিটার দূরত্ব অতিক্রম করতে হয়। একটি বড় দেয়াল, দালান কিংবা খাড়া পাহাড়ের সামনে কমপক্ষে এই দূরত্বের অর্ধেক দূরত্বে দাঁড়ালে শব্দটি গিয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসতে 0.01 সেকেন্ড লাগবে এবং আমরা শব্দের প্রতিধ্বনি শুনতে পাবো। তাহলে এই জিনিসটা কিভাবে আসলো, এটা আমরা যদি বাতাসের ক্ষেত্রে হিসাব করি তাহলে বাতাসের ক্ষেত্রে কিন্তু শব্দের বেগ হচ্ছে কত, 330 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা তাপমাত্রার উপর ভেরি করে, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওরা হিসাব করছে, কিন্তু বাস্তবে আমরা তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আসলে থাকি না, আমরা তো থাকি 25-30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। সেক্ষেত্রে শব্দের বেগ কিছুটা বেশি, 30 ডিগ্রিতে মনে হয় 341। তো তাপমাত্রার সাথে শব্দের বেগের একটা সম্পর্ক আছে, আমরা নেক্সটে দেখবো। তো আপাতত এটাই ধরি নেই আমরা, তাহলে 330 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে এটা। তো একটা শব্দ আমাদের কাছে কি হবে, এইটা হচ্ছে যদি প্রতিফলক হয় তাহলে শব্দটা এখান থেকে কি হবে, যাবে, আবার কি ফিরে আসবে আমাদের কানে। এই যেতে এবং আসতে শব্দের সময় লাগবে। প্রতিধ্বনিটা যদি আমরা শুনতে চাই তাহলে দুই শব্দ যাওয়া এবং আসা মিলে সময় লাগতে হবে মিনিমাম কি 0.1 সেকেন্ড, ঠিক আছে।
0.1 সেকেন্ডে এই রাস্তাটা তাকে যেতে হবে এবং আসতে হবে। তো যাওয়া আসা মিলে সময় লাগবে কত? 0.1 সেকেন্ড। তাহলেই আমরা কি হব? শব্দটা শুনতে পাবো। তাহলে এই যে তাহলে ডিস্টেন্সটা কত হবে? তাহলে এই ডিস্টেন্সটা যদি ডি হয়, তাহলে যাওয়া আসা মিলে ডিস্টেন্স হচ্ছে কত? টোয়াইস ডি। তাহলে টোয়াইস ডি সমান হবে কি? বেগ গুণন সময় ভি ইন্টু টি। ঠিক আছে, তাহলে ডি সমান হচ্ছে কত? ভি টি ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে ভি এর মান 330 গুণন টি এর মান আমরা জানি যে শব্দ শোনার জন্য ন্যূনতম রিকোয়ার্ড টাইমটা হচ্ছে 0.1 সেকেন্ড ডিভাইডেড বাই 2। তাহলে এটা হচ্ছে কত? ভাগ করলে হবে 33 অর্থাৎ 16.5। তো তার মানে এই ডিস্টেন্সটা অ্যাটলিস্ট 16.5 হইতে হবে। 16.5-এর চেয়ে কম হইলে টাইমটা 0.1-এর চেয়ে কি হবে? কম হয়ে যাবে। তো দূরত্ব কমে গেলে টাইম কমে যাবে। আর যদি বেশি দূরত্ব হয় তাহলে সেটা তো গুড। ওকে, তাহলে এইভাবেই আমরা কি করতে পারি? শব্দের ক্ষেত্রে দূরত্ব ভিটি, এই জন্য শব্দের ক্ষেত্রে বলা হয় যে তোমার শব্দের উৎস যদি প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা সাধারণত প্রতিধ্বনির ক্ষেত্রে যদি আমরা যখন দূরত্ব হিসাব করি তখন শব্দের উৎস বা ফার্স্ট টাইম যেখানে আমরা শুনেছি ওখান থেকে প্রতিফলকের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের সূত্রটা হচ্ছে ভিটি ডিভাইডেড বাই 2। তাই এখানে 2 কেন দেওয়া হয়? তার কারণ যখন আমরা প্রতিধ্বনির ক্ষেত্রে হিসাব করি তাহলে সেখানে কিন্তু প্রতিধ্বনি মানেই কি? শব্দ যাবে এবং আসবে, অর্থাৎ ডি ডিস্টেন্স যাবে এবং ডি ডিস্টেন্স আসবে। সেক্ষেত্রে টোটাল ডিস্টেন্স এস সমান মূলত 2D। ঠিক আছে, মোট অতিক্রান্ত দূরত্ব 2D হয়। এই জন্য শব্দের উৎস বা ফার্স্ট টাইম যেই শুনতে পাইছে সেখান থেকে প্রতিফলকের ডিস্টেন্স যদি ডি হয়, শব্দের অতিক্রান্ত দূরত্ব হবে 2D। এই জন্যই মেনলি এখানে 2D সমান ভিটি আসছে। ঠিক আছে, বাদুড়ের চোখ আছে এবং সেই চোখে সে বেশ ভালো দেখতে পায়, তারপরও তারা ওড়ার সময় শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে। ঠিক আছে, তো তারা দেখতে পায় কিন্তু ওরা রাতে তো আর দেখতে পায় না। বাদুড় ওড়ার সময় তার কণ্ঠ থেকে শব্দ তৈরি করে। তাহলে এখন বিষয়টা আছে, আমরা এতদিন শুনে আসছি যে বাদুড় আসলে দেখতে পায় না। কথাটা ভুল, বাদুড় আসলে দেখতে পায়। ঠিক আছে, বাদুড় আসলে দিনের আলোতে দেখতে পায়, কিন্তু রাতে তারা, বাদুড় যেহেতু নিশাচর প্রাণী, রাতে ওরা অত ভালো দেখতে পায় না। এই জন্য রাতের বেলা তারা শব্দ করে উড়ি। ঠিক আছে, তো সামনে কোনো কিছু থাকলে সেখানে প্রতিফলিত হয়ে ফিরে আসে। কতক্ষণ পর শব্দটি ফিরে এসেছে সেখান থেকে বাদুড় দূরত্বটা অনুমান করতে পারে। এই জন্য অন্ধকারেও বাদুড় কোথাও ধাক্কা না খেয়ে উড়ে যেতে পারে। বাদুড়ের তৈরি এই শব্দ আমরা শুনতে পাই না, কারণ শব্দটি আল্ট্রাসাউন্ড অর্থাৎ আমাদের শ্রুতিসীমার বাইরের কম্পাঙ্ক। বাদুড় প্রায় 100 কিলোহার্টজ কম্পনের শব্দ তৈরি করতে পারে। তো আমরা তো সাধারণত 20 কিলোহার্টজের বাইরে আর শুনতে পাই না। তাহলে আমাদের সর্বোচ্চ শ্রুতির সীমা কম্পাঙ্কটা হচ্ছে কত? 20 কিলোহার্টজ, সে 100 কিলোহার্টজ। তো অনেক সময় আমরা বাদুড়ের শব্দ শুনতে পাই, কিন্তু বেশিরভাগ সময়ই আমরা বাদুড় যখন চলাচল করে বেশিরভাগ সময় আমরা এই শব্দটা শুনতে পাই না। মাঝে মাঝে বাদুড়ের শব্দ আমরা শুনতে পাই, কিন্তু বাদুড় যখন উড়ে যায় তখন কন্টিনিউয়াসলি সে শব্দ তৈরি করতে থাকে। ওই শব্দগুলো আমরা কন্টিনিউয়াসলি শুনতে পাই না, তখন তারা শব্দোত্তর শব্দ তৈরি করে এবং এই শব্দটা সামনের বিল্ডিং বা অন্য কোনো কিছু থেকে বাধা পেয়ে ফিরে আসে। তখন সে এই যে শব্দ উৎপন্ন করলো এবং ফিরে আসলো, এই দুইটার মাঝখানে সে ক্যালকুলেশন করতে পারে। এবং সে কিভাবে ক্যালকুলেশন করে সেটা তার বিষয়, এটা তার মধ্যে সেট করে দেওয়া আছে প্রোগ্রামিং। তো ওইটা বিবেচনা করে সে মাস ডিস্টেন্সটা হিসাব করতে পারে। তার মানে এই না যে সে অনেক বড় গণিতবিদ, তাই না? তাহলে আমার মনে হইতে পারে যে ফিজিক্সে আমরা এটা পারি না, ক্লাস 9-10-এ পড়তেছি, দূরত্ব হিসাব করতে পারতেছি না, আর বাদুর সে হিসাব করে ফেলতেছে, তাই সে বিশাল বড় গণিতবিদ এবং এবং পদার্থবিদ। বিষয়টা তা না, সে ওই একটা কাজই পারে, আর কিছুই পারে না। তো এটা সে ব্যাখ্যাও দেয় না, এটা তার মধ্যে সেট করে দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, তো তোমরা মাঝে মাঝে দেখবা যে কারেন্টের তারের মাঝখানে বাদুড় ঝুলে আছে। ঠিক আছে, তো এটা সে কেন করলো এটা সে বুঝতে পারলো না কেন। বাদুড় জেনারেলি বেশি উঁচু দিয়ে ওঠে, কিন্তু কখনো কখনো তারা একটু নিচে নেমে আসে। তো সে তখন দেখা যায় যে কারেন্টের তারে তারা আটকে যায়। তো তাহলে এখানে কারণটা কি? তাহলে ওখানে কি তাহলে শব্দটা বুঝতে পারে না? তাহলে আমরা জানি যে কারেন্টের তার, বিদ্যুতের লাইন, যেটা বৈদ্যুতিকের লাইন, এটা অনেক চিকন হয়। ঠিক আছে, তো এটা চিকন হওয়ার ফলে এখান থেকে শব্দ ওই অর্থে প্রতিফলিত হয় না।
ওই অর্থে প্রতিফলিত হয় না, খুব অল্প পরিমাণে প্রতিফলিত হয়। ফলে এবং এটা তো মোটামুটি বেশ চিকন, ঠিক আছে। এই কারণে বাদুর এখান থেকে প্রতিফলিত শব্দ না পেয়ে সে বুঝতে পারে না যে সামনে কি আছে, এই চিকন তার আছে। তো তার কারণ এটা এত চিকন যে সে ওই অর্থে একই তো চিকন, তার উপর আবার সে রাউন্ড, তো তাই না, এটা গোল। তো যার ফলে শব্দ প্রতিফলিত হলেও সোজাসুজি যাবে না, যেহেতু এটা গোল তখন ভিন্ন ভিন্ন দিকে যাবে। তো সে আর এখান থেকে শব্দ অত চিকন তারে কতটুকুই বা শব্দ প্রতিফলিত হবে, যার ফলে সে বুঝতে পারে না যে সামনে এইরকম তোমার কারেন্টের তার আছে। এই জন্য আর বিদ্যুৎ আর বাদুর যেহেতু একটু বড় হয়, তো সে যখন পাখা বেশ বড় হয়, সে ওইটা দিয়ে যাওয়ার সময় দেখা যাচ্ছে একসাথে কারেন্টের দুই তার স্পর্শ করে ফেলে। যদি একটা তার স্পর্শ করে তাহলে খুব সমস্যা হয় না, কিন্তু যখন সে একসাথে দুইটা তার স্পর্শ করে ফেলে তখন সে কি হয়, তার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং সে সেখানে মারা যায়। এটাই হচ্ছে কারণ যে বাদুর শব্দ তৈরি করে চলার ফলে তারা ওই চিকন তারটা ওখান থেকে প্রতিফলিত শব্দ দেখে বুঝতে পারে না। ওকে, এখন দেখো শব্দের বেগের পার্থক্য। বাতাসে শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা যত বেশি হবে শব্দের বেগ তত বেশি হবে। তো তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক কথাটা সম্পূর্ণ সত্য না। কথাটা হচ্ছে সেলসিয়াস কেলভিন স্কেলের তাপমাত্রার সমানুপাতিক, ঠিক আছে। যে কোনো স্কেল দিয়ে তাপমাত্রা মাপলে কিন্তু তার সমানুপাতিক হবে না, এটা ডেফিনেটলি কেলভিন স্কেলের তাপমাত্রার বর্গের সমানুপাতিক। কেলভিন স্কেলে তাপমাত্রা দ্বিগুণ হওয়া আর সেলসিয়াস স্কেলে তাপমাত্রা দ্বিগুণ হওয়া এটা কিন্তু ভিন্ন কথা। যেমন কোনো একটা জিনিস যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাপমাত্রা, সে যদি ওখান থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলেই কিন্তু সে দ্বিগুণ হয়ে গেল, তাই না। কিন্তু কেলভিন স্কেলে কি সে দ্বিগুণ হইল? কেলভিন স্কেলে এই তাপমাত্রাটা হচ্ছে কত, 273 কেলভিন, আর এটা কত, 274 কেলভিন। তাহলে সে কিন্তু দ্বিগুণ হয় নাই, মাত্র 1 বেড়েছে। একইভাবে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 2 ডিগ্রি থেকে যদি 4 ডিগ্রি হয় তাহলে কিন্তু সেলসিয়াস স্কেলে তাপমাত্রা দ্বিগুণ হয়ে গেল। কিন্তু কেলভিন স্কেলে কি দ্বিগুণ হয়েছে? না, কেলভিন স্কেলে হয়েছে এটা 374, এইটা হয়তো 374, এটা 75। আর এখানে কত হবে 300, তাহলে 75 থেকে সে হইল কত 300, 275 থেকে হইল 277। এখানে কিন্তু দ্বিগুণ হইল না, মাত্র 2 ডিগ্রি 2 কেলভিন বেড়েছে। তো এই কারণেই যে কোনো তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক কথাটা রাইট নয়। রাইট কথাটা হচ্ছে যে কেলভিন স্কেলের তাপমাত্রার বর্গের সমানুপাতিক, ঠিক আছে, ফারেনহাইট স্কেলেরও না। ওকে, তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তোমরা সংজ্ঞাটা দেওয়ার সময় অবশ্যই সঠিকভাবে লিখবে, বই এটা থাকলেও তোমরা লিখবে বাতাসের শব্দের বেগ কেলভিন স্কেলের তাপমাত্রার বর্গের সমানুপাতিক। ওকে, তো এখানে এই যে এখানে লিখে দিছে তারা, এখানে তাপমাত্রা কিন্তু সেলসিয়াস নয়, কেলভিন স্কেলেই তাপমাত্রা। তো তোমরা যদি শুধু এইটা লেখো তাহলে এই ব্যাখ্যাটুকু দিতে হবে, অথবা তোমরা যদি এক লাইনে ক নম্বরে লিখতে চাও তাহলে লিখবে বাতাসে শব্দের বেগ কেলভিন স্কেলের তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। শুধু তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক দিলে ভুল হবে, বাট যদি দাও সেক্ষেত্রে নিচে আবার এই তোমার সাইড নোট দিতে হবে, ডেফিনেটলি এটা দিতে হবে, নইলে এটা ভুল হবে। ওকে, এখানে বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে বাতাসে, এগুলো 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য জেনারেলি মনে হয় ডেরাইভ করা আছে খুব সম্ভবত। তো বাতাসে 330, হাইড্রোজেনে শুধু হাইড্রোজেন পিওর হাইড্রোজেন যদি হয় তাহলে সেটি হচ্ছে 1284। পিওর হাইড্রোজেনে এত বেশি কিভাবে? পারদে হচ্ছে 1450, পানিতে 1493, লোহাতে আরো বেশি, হীরাতে আরো বেশি। অর্থাৎ যে পদার্থের ঘনত্ব যত বেশি সেখানে শব্দের বেগ তত বেশি। এটা হাইড্রোজেন, তরল হাইড্রোজেনের কথা বলছে নাকি? হাইড্রোজেন গ্যাসে শব্দের বেগ এত? আচ্ছা, যাই হোক, শব্দের বেগ বাতাসের চাপের উপর নির্ভর করে না। তো বাতাসের চাপের উপর আসলে চাপের সাথে শব্দের বেগের কোনো সম্পর্ক নাই, এটা মেনলি তাপমাত্রার সাথে সম্পর্ক। তবে বাতাসের ঘনত্বের বর্গমূলের উপর বাতাসের ঘনত্বের বর্গমূলের উপর ব্যস্তানুপাতিকভাবে নির্ভর করে, ঠিক আছে। তো চাপের সাথে নির্ভর করে না ওভাবে, কিন্তু বাতাসের ঘনত্বের সাথে সম্পর্কিত, বাতাসের ঘনত্বের সাথে
শব্দের বেগ সম্পর্কিত আছে। আবার চাপ বাড়লে বাতাসের ঘনত্ব কমে যায়। তো বায়ুমণ্ডলের ক্ষেত্রে এই জিনিসটা আসলে বায়ুমণ্ডলের চাপ বেড়ে গেলে আসলে বাতাসের ঘনত্ব ওইভাবে কম বাড়ে না। বাতাসের ঘনত্ব এখানে পরিবর্তনটা মেইনলি বোঝানো হয় তোমার চাপের কারণে না, এটা মেইনলি তোমার এই ঘনত্বটা বোঝানো হয় এখানে জলীয় বাষ্পের পরিমাণ দিয়ে হিসাব করা হয় জেনারেলি, ঠিক আছে, জলীয় বাষ্পের পরিমাণ দিয়ে হিসাব করা হয়। তো জলীয় বাষ্পের পরিমাণ যদি বাতাসে বেড়ে যায় তাহলে সেখানে শব্দের বেগও বেড়ে যায়। আর জলীয় বাষ্পের পরিমাণ যদি বাতাসে বেড়ে যায় তাহলে কিন্তু তার ঘনত্ব কমে যায়। তোমরা অনেকে মনে করতে পারো যে বাতাসে যদি জলীয় বাষ্প বেড়ে যায় তাহলে বাতাসের ঘনত্ব বেড়ে যায়, তো কথাটা ঠিক না। দেখো, তাই বাতাসে জলীয় বাষ্প থাকলে বাতাসের ঘনত্ব কমে যায়, সেজন্য শব্দের বেগ বেড়ে যায়। তাহলে শব্দের বেগ দুইটা জিনিসের সাথে সম্পর্কিত, একটা হচ্ছে তাপমাত্রার সাথে সম্পর্কিত। তাহলে শব্দের বেগ হচ্ছে কি তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। আর শব্দের বেগ হচ্ছে তাপের বর্গের ব্যস্তানুপাতিক। তো ডেফিনেটলি এটা এয়ারের ক্ষেত্রে, আর এটা হচ্ছে যে কোনো বস্তুর ক্ষেত্রে, এটা হচ্ছে কি যে কোনো বস্তুর ক্ষেত্রে। আর বাতাসের ক্ষেত্রে শব্দের বেগটা হচ্ছে ঘনত্বের বর্গমূল। চাপ তো বলছি কি ঘনত্ব, হ্যাঁ ঘনত্ব, বাতাসের ক্ষেত্রে ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক, ঠিক আছে। তো এই ঘনত্বটা আসলে কিসের কারণে? জলীয় বাষ্পের কারণে যদি এই ঘনত্ব বাড়ে কমে। তো আমরা জানি, তোমরা দেখবা যে জলীয় বাষ্প যদি বাতাসে বেড়ে যায় তাহলে তার ঘনত্ব কমে যায়। এটা অনেক সময় অনেকেরই ভুল ধারণা থাকে, এটা যে বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় তাহলে অনেকে জলীয় বাষ্প এবং পানিকে এক মনে করে, যে পানি যেহেতু ভারী, জলীয় বাষ্প স্বাভাবিকভাবে ডেফিনেটলি ভারী হবে, সেক্ষেত্রে বাতাসের ঘনত্ব বেড়ে যাবে। কিন্তু কথাটা সঠিক নয়। তোমরা দেখবা যে পানি যখন ফোটে তখন সেই বাষ্প কিন্তু উপরে উঠে যায়, তাই না? সে যদি হালকা না হইতো তাহলে কি সে উপরে উঠতো? নইলে তো সে নিচেই থেকে যাইতো। এখন উপরে উঠে যায়, সে উপরে উঠে যায়। পানি যখন বুদবুদ হয়, বুদবুদ থেকে জলীয় বাষ্প হয়, সেটা কোথায় চলে যায়? উপরে চলে যায়। তো উপরে চলে যায় তার মানেই তো এটা হালকা, বাতাসের চেয়ে কি সে হালকা। যদি বাতাসের চেয়ে সে হালকা না হইতো তাহলে সে তো উপরে উঠে যাইতো না, সে কোথায় থাকতো? নিচেই থাকতো। তো এরকম তো বাতাসের সাথে যদি বাতাসের চেয়ে হালকা কোনো জিনিস মেশানো হয় তাহলে সেটা কি হবে? ডেফিনেটলি ঘনত্ব কমে যাবে, তাই না? কোনো একটা ঘন জিনিসের সাথে যদি হালকা জিনিস মেশানো হয়, যেমন দুধের সাথে যদি তোমরা পানি মিক্স করো, দুধের সাথে পানি মিক্স করলে বা মধুর সাথে যদি পানি মিক্স করো তাহলে দুধের ঘনত্বটা কি হবে? কমে যাবে। বা মধুর ঘনত্ব কি হবে? কমে যাবে। কোনো একটা বেশি ঘনত্ব জিনিসের সাথে যদি একটা কম ঘনত্বের জিনিস মেশানো হয় তাহলে বেশি ঘনত্বের জিনিসের ঘনত্ব কমে যায়। আর যদি আর কমটার ঘনত্ব আবার বেড়ে যায়, অর্থাৎ দুইটার কি মাঝামাঝি একটা ঘনত্ব হয়, ঠিক আছে। তাদের আয়তনের উপর নির্ভর করে। যদি একই পরিমাণ হয়, একজনের ঘনত্ব মনে করো 10 আর একজনের ঘনত্ব 20, দুইটারই আয়তন যদি সেম হয় তাহলে মিশ্রণটার ঘনত্ব ডেফিনেটলি কত হবে? 15 হবে। তাহলে কি হলো? যেটা বেশি ছিল সেটার কি হলো? কমে গেল। আর যেটা কম ছিল সেটার বেড়ে গেল। তো আমরা তো বাতাস নিয়ে আলোচনা করতেছি, তাহলে বাতাস জলীয় বাষ্পর চেয়ে ঘন, তাই বাতাসের সাথে যদি জলীয় বাষ্প মেশানো হয় তাহলে যে মিশ্রণটা তৈরি হয় এটাকে তো আমরা বাতাসই বলি। তো এই বাতাসটার ঘনত্ব একটা শুষ্ক বাতাসের ঘনত্বের চেয়ে কি কম। তাহলে আমরা বলতে পারবো শুষ্ক বাতাসের ঘনত্ব বেশি আর আর্দ্র বাতাসের ঘনত্ব কম। শুষ্ক বাতাসের ঘনত্ব বেশি, আর্দ্র বাতাসের ঘনত্ব কম, ঠিক আছে। এই জন্য আবার শব্দের বেগ কি ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ঘনত্ব যদি কমে যায় তাহলে শব্দের বেগ বেড়ে যায়। তাহলে এখন তোমরা বলো যে আর্দ্র বাতাসে শব্দের বেগ বেশি নাকি শুষ্ক বাতাসে শব্দের বেগ বেশি? ডেফিনেটলি আর্দ্র বাতাসে শব্দের বেগ বেশি। কেন? আর্দ্র বাতাসের ঘনত্ব কম, আর ঘনত্ব কম হইলে বেগ বেড়ে যায়, ঠিক আছে। ওকে, এরপর দেখো কোনো জায়গায় শীতকালে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। তাপমাত্রা বেড়ে যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে শব্দের বেগ কত?
তো এখান থেকে আমরা মূলত একটা ইকুয়েশন ডেরাইভ করব আগে, তারপর করব। তো এখানে ওরা ইকুয়েশনটা ডেরাইভ করেই দিছে। তো দেখো আমরা একটু আগে বললাম শব্দের বেগ কেলভিন স্কেলের তাপমাত্রার সমানুপাতিক, তাহলে ভি প্রপোর্শনাল টি। তাহলে আমরা যদি একটা নির্দিষ্ট তাপমাত্রার ক্ষেত্রে বলি V1 থেকে যদি শুরু করি, তাই না, তো ভি প্রপোর্শনাল টি, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, ভি সমান কে টি, অর্থাৎ একটা ধ্রুবক, এই কেটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে ভি ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু কে, অর্থাৎ যে কোনো তাপমাত্রায় যদি আমরা শব্দের বেগকে সেই তাপমাত্রা দিয়ে ভাগ করি তাহলে একটা কি পাবো, ধ্রুবক সংখ্যা পাবো। এটার মিনিং হচ্ছে আমরা যদি ভিন্ন ভিন্ন তাপমাত্রায় শব্দের বেগ নেই তাহলে কি হবে, প্রত্যেক ক্ষেত্রেই অনুপাতটা কি থাকবে, সমান থাকবে। এই যে ভি ডিভাইড বাই টি ইজ ইকুয়াল টু কে, অর্থাৎ এটা হচ্ছে একটা ধ্রুবক। এই কথার অর্থ হচ্ছে কি, যে কোনো এই দুইটা জিনিসের অনুপাত কে, এই কথার অর্থ হচ্ছে আমরা যে তাপমাত্রায় নেই না কেন সেই তাপমাত্রায় যদি শব্দের বেগ নেই, তাহলে শব্দের বেগ যত বেশি হবে, ওই তাপমাত্রা তত বেশি হবে, বেগটাও তত বেশি হবে। তবে এখানে রুট ছিল, অবশ্যই এদের সবার উপরে রুট হবে। তাহলে তাপমাত্রাকে যদি আমরা রুট করি, ও করেসপন্ডিং বেগ দিয়ে বেগকে ভাগ করি সেই রুট ওভার টি দিয়ে, তাহলে সব ক্ষেত্রেই কি হবে, ধ্রুবক হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, V1 ডিভাইডেড বাই রুট T1 সমান V2 ডিভাইডেড বাই রুট T2 সমান V3 ডিভাইডেড বাই রুট T3। ঠিক আছে, তো এটাকে যদি আলটিমেটলি আমরা যে কোনো দুইটার ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, তাহলে কে আমরা এখানে নিয়ে আসতে পারি V1 ডিভাইড বাই V2 ইজ ইকুয়াল টু এই টিটাকে ওইদিকে নিয়ে গেলে কি হবে, রুট ওভার T1 ডিভাইডেড বাই T2। তাহলে এইখানে এই ইকুয়েশনটা আসলো। তোমরা জেনারেলি এইভাবে লিখবা, এটাকে যদি আমরা উল্টায় দিতে পারি, তো V2 ডিভাইড বাই V1 সমান রুট ওভার T2 ডিভাইড বাই T1। সেক্ষেত্রে যে কোনো একটা যে কোনো তাপমাত্রায় T1-এ যদি V1 দেওয়া থাকে, তাহলে T2-তে V বের করার নিয়ম হচ্ছে V ইন্টু রুট ওভার T2 ডিভাইড বাই T1। এইটাই মূলত আলটিমেটলি সূত্র হিসেবে তোমরা মাথায় রাখতে পারো, অথবা এটা রাখতে পারো। তো এটা রাখলে ইজিটা কি, তোমরা সহজে কি করতে পারো, V2টাকে ওইদিকে পার করে দিতে পারো। ঠিক আছে, তো এখানে এরা উল্টা দিক থেকে অঙ্কটা করছে। আমরা যদি এইটাকে কি ধরি, সাধারণত যেটা দেওয়া থাকে এটাকে V1 ধরলাম আর এটাকে ধরলাম T1, তাহলে V2 সমান কি হবে, V1 ইন্টু রুট ওভার T2 ডিভাইড বাই T1। তাহলে V1 এর মান কত, তাহলে V2 সমান হবে, V1 এর মান হচ্ছে 332 ইন্টু রুট ওভার T2 ডিভাইড বাই T1। T2 মানে 310, 310 মানে 383। ডেফিনেটলি আমাদের কেলভিনে নিতে হবে, এখানে সেন্টিগ্রেডে আছে, তাহলে 273-এর সাথে যোগ করতে হবে। তো আমরা আগেই বলেছি এই সূত্রটা অবশ্যই কেলভিনের স্কেলের জন্য প্রযোজ্য। তাহলে 283, তাহলে 283 ডিভাইড বাই 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তো 30 আর 273 যদি আমরা যোগ করি তাহলে এটা হয় 283 আর কি, এটা হবে 303। ঠিক আছে, 303। তো উল্টাটা হবে আর কি, T2 ডিভাইড বাই T1। ঠিক আছে, T2 ডিভাইড বাই T1। T2-র মান কত, 303, আর T1 হচ্ছে কত, 283। ঠিক আছে, তাহলে এই যে ক্যালকুলেশনটা এটা করলে আমরা মানটা পেয়ে যাবো শব্দের বেগ। ঠিক আছে, ওখানেও কিন্তু তাই আসছে, 343 মিটার পার সেকেন্ড। ওকে, এখন দেখো শব্দের ব্যবহার, ইউজেস অফ সাউন্ড, অর্থাৎ শব্দ আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি। তো শব্দ সর্বপ্রথম তো আমাদের শোনার অনুভূতি জাগায়, এইটার জন্য আলাদা করে বলার প্রয়োজন নাই। শব্দের প্রচলিত ব্যবহারের কথা নিশ্চয় আর কাউকে আলাদা করে বলতে হবে না। আমরা কথা বলি, আমরা কথা শুনি। ঠিক আছে, গান শুনি, ডাক্তাররা হৃদস্পন্দন শোনেন, ইঞ্জিনিয়াররা যন্ত্রপাতির শব্দ শোনেন ইত্যাদি। তো শব্দের আরো কিছু ব্যবহার আছে যার কথা হয়তো তোমরা শোনোনি। সন্তান সম্ভব বা মায়ের গর্ভে যে নবজাতকটি বড় হয়ে বাইরে থেকে দেখার কোনো উপায় ছিল না, এখন তাকে আলট্রাসোনোগ্রাফি নামের একটি প্রক্রিয়ায় দেখা সম্ভব হয়। অর্থাৎ আমাদের শরীরের ভিতরে কি আছে, শরীরের ভিতরে যে কোনো অর্গান, তার যে এক্সাক্ট ছবি, এই ছবিটা আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখতে পাই। ঠিক আছে, এটা সাধারণত শুধুমাত্র যে
পেটের ভিতরে যে বেবি আছে সেই বেবিটাকেই দেখা যায়, বিষয়টা তা না। আমরা চাইলে আলট্রাসোনোগ্রাফি করে শরীরের যে কোনো অর্গান দেখতে পাই, ঠিক আছে। আর আলট্রাসোনোগ্রাফিটা স্পেসিফিক, আলট্রাসোনোগ্রাফিটা একটু ব্যয়বহুল পদ্ধতি এই জন্য, এবং এটা কম ক্ষতিকর এই জন্য সাধারণত তোমার প্রসূতি বিজ্ঞানের ক্ষেত্রে এই আলট্রাসোনোগ্রাফিটা ব্যবহার করা হয়। আর আমরা চাইলে আলট্রাসোনোগ্রাফি দিয়ে আমাদের ভাঙ্গা হাড়ের ছবিও তুলতে পারবো, কিন্তু ভাঙ্গা হাড়ের ছবি বা অন্য জায়গায় যে টিউমার বা এসব হয় এগুলো আলট্রাসোনোগ্রাফি দিয়ে বের করা যাবে, দেখা যাবে, কিন্তু এগুলো এক্স রে দিয়েও করা যায়। আর এক্স রেটা হচ্ছে তুলনামূলকভাবে সস্তা, তাই আমরা ওই জায়গাগুলোতে কি ব্যবহার করি, এক্স রে করে ব্যবহার করি। কিন্তু প্রসূতি বিজ্ঞানে এগুলো যেহেতু আবার ওগুলো যেহেতু সেন্সিটিভ জিনিস, ছোট বাচ্চার ছবি তোলা বা অন্যান্য সেন্সিটিভ জায়গাগুলো, তো এক্স রেটা সেখানে ক্ষতি করতে পারে, এক্স রেটা ক্ষতিকর। এই জন্য ওখানে কি করা হয়, আলট্রাসোনোগ্রাফিটা কম ক্ষতিকর কিন্তু এটা ব্যয়বহুল, কিন্তু এটা করা হয়। আর আমরা যেহেতু আমাদের হাড় ভাঙ্গা বা অন্যান্য টিউমারের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফ করে এক্স রে কেন করি, তখন এক্স রেটা সস্তা, এবং এক্স রে যদি আমরা ওইসব জায়গায় করি সেক্ষেত্রে আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। তো এটা তোমাদের লাস্ট অধ্যায়ে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। এবার হচ্ছে ত্রিমাত্রিক সিসমিক সার্ভে, 3D সিসমিক সার্ভে, অর্থাৎ এটা দিয়ে মাটির নিচে তেল, গ্যাস, কয়লা কত দূরে আছে বা আদৌ আছে কিনা সেটা নির্ণয় করার ক্ষেত্রে তোমার এই শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়। মাটির নিচে গ্যাস বা তেল আছে কিনা দেখার জন্য সিসমিক সার্ভে করা হয়। তাহলে এটা এটা একটা ভালো এমসিকিউ, যে সিসমিক সার্ভের কাজ কি, অথবা মাটির নিচে যে তেল গ্যাস আছে কিনা এটা নির্ণয় করার জন্য শব্দ ব্যবহার করে যে সার্ভেটা করা হয় তার নামটা কি, সিসমিক। তো সিসমিক কথাটা শব্দের সাথে সম্পর্কিত, সিসমোগ্রাফ, সিসমিক। তো এটি করার জন্য মাটির খানিকটা নিচে ছোট বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের শব্দ মাটির নিচের বিভিন্ন স্তরে প্রতিফলিত হয়ে উপরে ফিরে আসে। জিওফোন নামের এক বিশেষ ধরনের রিসিভারে সেই প্রতিফলিত তরঙ্গকে ধারণ করা হয়। তো যদি বিস্ফোরণ ঘটানো হয় সেই শব্দ তো চতুর্দিকেই ছড়িয়ে যাবে, তো মাটির নিচেও এই শব্দটা চলে যায়। তো এই মাটির নিচে যাওয়ার সময় সে কিন্তু ভিন্ন ভিন্ন লেয়ার পায়। তো আমরা জানি যে শব্দ যখন এক ধরনের লেয়ার থেকে, যে কোনো তরঙ্গ একটা লেয়ার থেকে যখন আর একটা লেয়ারে যায়, অর্থাৎ মাধ্যমের ঘনত্ব বা ইত্যাদির পরিবর্তন হয়, তখন সে কি করে, কিছু শব্দ শোষণ করে, কিছু শব্দ পাস করে, আর কিছু শব্দ কি করে, বিপরীত দিকে পাঠিয়ে দেয়। তাহলে এখানে শব্দ যখন ভিন্ন ভিন্ন স্তরে, যখন এই স্তরে আসে, এই স্তরে কিছু শব্দ বাধা পেয়ে ফিরে যায়, ঠিক আছে, আর বাকি অংশ নিচে চলে যায়। যখন সে আর একটা স্তরে যায় তখন ওই শব্দের আর একটা অংশ কি করে, ফিরে যায়, বাকি শব্দ নিচের দিকে যায়। তখন ওই শব্দ আর একটা নতুন স্তর পেলে সেখান থেকে আবার ফিরে যায়। তার মানে এখানে একটা কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াসলি কি হয়, শব্দ প্রতিফলিত হইতে হইতে ফিরে যায়। তো এখন দেখো এখানে অনেকগুলো গ্রাহক যন্ত্র আছে, ঠিক আছে। তো প্রত্যেকটা গ্রাহক যন্ত্রই কি করে, শব্দগুলোকে রেকর্ড করে। তো এই গ্রাহক যন্ত্রটা যেহেতু কাছে আছে, তার মানে শব্দটা কাছ থেকে ফিরে আসছে। এই গ্রাহক যন্ত্রটা যেহেতু কি আছে, দূরে আছে, তার মানে বুঝতে হবে শব্দটা আরো দূর থেকে আসছে। তো এইরকম করে কোন গ্রাহক যন্ত্র শব্দ ধরলো কতক্ষণ পর, সেটার উপর নির্ভর করে এই কোথায় থেকে সে প্রতিফলিত হয়েছে এই গভীরতাটা কি করা যায়, হিসাব করা যায়, ঠিক আছে। তো এই যন্ত্রটার নাম হচ্ছে জিওফোন। তাহলে এই যে রিসিভার গুলোর নাম হচ্ছে কি, জিওফোন। ভূমির সাথে সম্পর্কিত এই জন্য জিও নাম, ঠিক আছে, ভূ মোবাইল। আচ্ছা, তো সমস্ত তথ্য বিশ্লেষণ করে মাটির নিচের নিখুঁত ত্রিমাত্রিক ছবি বের করা যায়। এখন এই যে শব্দটা ফিরে আসলো, সেই শব্দটা কেমন আসলো, কতটুকু আসলো, কত পার্সেন্ট আসলো, কোন দিক থেকে আসলো, এই সব কিছু হিসাব করে ওখানে যে জিনিসটা থেকে শব্দ প্রতিফলিত হইলো তার একটা ছবি তৈরি করা যায়। আলট্রাসোনোগ্রাফিতেও এটা করে, খুব চমৎকার একটা প্রযুক্তি। তো কোথায় গ্যাস বা কোথায় তেল আছে তা বের করা যায়। শব্দের উৎসটি কোথায় আছে এবং জিওফোনগুলো কোথায় আছে দুটি জানা থাকার কারণে উৎস থেকে জিওফোনের শব্দ আসতে কতটুকু সময় লেগেছে তা জানতে পারলেই বিভিন্ন স্থানের দূরত্ব নিখুঁতভাবে হিসাব করা যায়। আরেকটা হচ্ছে আলট্রাসাউন্ড ক্লিনার। আলট্রাসাউন্ড ক্লিনার হচ্ছে ল্যাবরেটরিতে যখন ছোটখাটো যন্ত্রপাতি নিখুঁতভাবে পরিষ্কার করতে হয়
তখন আল্ট্রাসাউন্ড ক্লিনার ব্যবহার করা হয়। এখানে কোনো একটি তরলে ছোটখাটো যন্ত্রপাতি ডুবিয়ে রেখে তার ভেতর আল্ট্রাসাউন্ড প্রবাহিত করা হয় এবং তার কম্পনে যন্ত্রপাতির সব ময়লা বের হয়ে আসে। তো জেনারেলি খুব চিকন ছিদ্র বিশিষ্ট যে যন্ত্রগুলো খুব ছোট ছোট বা এমন একটা যন্ত্র যার ভিতরে অত্যন্ত সূক্ষ্ম কি আছে, খাঁজ আছে বা সূক্ষ্ম ছিদ্র আছে, তো এরকম জিনিসের ক্ষেত্রে কিন্তু পানি আসলে কি ভিতরে প্রবেশ করতে পারে না। পানির একটা পৃষ্ঠটান বলে একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের কারণে পানি চিকন ছিদ্র দিয়ে ঢুকতে পারে না। তোমরা ভালো করে খেয়াল করে দেখবা, পাইপ যদি বেশি চিকন হয় তাহলে এই চিকন পাইপে যদি তোমরা পানিতে চুবাও তাহলে দেখবা ওই পাইপের মধ্যে পানি ঢুকবে না। যেমন সুইয়ের মাথা, একটা তোমার যে সুই দিয়ে ইনজেকশন দেওয়া হয় ওই রকম একটা সুই পানিতে ডুবাবা, দেখবা ওই সুইয়ের ভিতর পানি প্রবেশ করবে না। তার কারণ ওটার মাঝখানে ছিদ্রটা খুবই চিকন, শব্দ ওখানে পানি ওখানে প্রবেশ করে না। এই পানি প্রবেশ না করার পেছনের তরলের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য আছে পৃষ্ঠটান। আচ্ছা, যাই হোক, তো এই জন্য এই নিখুঁত ছোট 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 সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট বা খাস কাটা জিনিসগুলো পানি দিয়ে জেনারেলি পরিষ্কার করা যায় না, তখন ওখানে পানি প্রবেশই করে না। তাহলে এটা পরিষ্কার করার উপায় কি? এটা পরিষ্কার করার উপায় হচ্ছে ওই পানিতে ডুবানোর পর বা পরিষ্কারক মিশানোর পর ওই পানিতে আল্ট্রাসাউন্ড দেওয়া হয়, অর্থাৎ প্রচণ্ড কম্পন তৈরি করা হয়। তো এই কম্পনের কারণে পানি ওই সূক্ষ্ম ছিদ্রগুলোতে পৌঁছে যায়, পৌঁছে যায়। ঠিক আছে, কম্পন যখন দেওয়া হয় তখন সেটা পৌঁছে যায়, যার ফলে যন্ত্রপাতি থেকে ময়লাগুলো বের হয়ে আসে এবং কম্পনের ফলে ময়লাগুলো তরঙ্গায়িত হয়, তরঙ্গ দ্বারা প্রভাবিত হয়ে ওখান থেকে ময়লাগুলো আলাদা হয়ে যায়। ঠিক আছে, এরপর দেখো সুরযুক্ত শব্দের ক্ষেত্রে শব্দ জিনিসটা ব্যবহার করা হয়। আমাদের চারপাশে নানা ধরনের শব্দ রয়েছে, তার মাঝে কিছু কিছু শব্দ আমাদের শুনতে ভালো লাগে, আবার কিছু কিছু শব্দ শুনতে আমাদের বিরক্ত লাগে। যে সকল শব্দ শুনতে আমাদের ভালো লাগে তার মাঝে সবচেয়ে প্রধান হচ্ছে বিভিন্ন বাদ্যযন্ত্রের সুর। তাহলে এই বাদ্যযন্ত্রের সুরগুলো আমরা শুনতে পছন্দ করি। ঠিক আছে, এরপর দেখো চিত্র 7.14 চিত্রে বেশ কয়েকটি বাদ্যযন্ত্রের শব্দের তরঙ্গ দেখানো হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এর সবগুলোই পর্যাবৃত্ত কম্পন। তাহলে এগুলো হচ্ছে কি পর্যাবৃত্ত কম্পন। তো কম্পাঙ্ক কখনো বেশি কখনো কম। সুরশলাকা বা টিউনিং ফর্ক থেকে নিখুঁত একটি কম্পাঙ্কের শব্দ নির্গত হয়, কিন্তু সুরযুক্ত শব্দে একাধিক কম্পাঙ্কের তরঙ্গ থাকে না। একাধিক কম্পাঙ্কের তরঙ্গ পরস্পরের উপর উপরিপাতিত হয়ে শব্দটাকে সুরেলা করে। তো এখানে কি হয়, সুরশলাকা বা টিউনিং ফর্ক থেকে নিখুঁত একটি কম্পাঙ্কের শব্দ বের হয়, কিন্তু যে সুরশলাকা যেগুলো এক ধরনের ইয়া আছে ওগুলোকে সুরশলাকা বলে, যেখান থেকে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ তৈরি হয়। আমরা জেনারেলি যে কথাবার্তা বলি, তো এগুলোতে সাধারণত তোমরা দেখবা এগুলোতে এক ধরনের শব্দ আসলে থাকে না, এগুলোতে অনেক ধরনের শব্দ থাকে। ঠিক আছে, এগুলোতে এক ধরনের শব্দ, একটা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ থাকে না। আমরা যে কথা বলতেছি এক এক সময় এক এক কম্পাঙ্কের শব্দ আমাদের তোমার যেটাকে বলে আমাদের যে স্বরযন্ত্র সেখান থেকে ভিন্ন ভিন্ন কম্পাঙ্কের শব্দ বের হয়। এই জন্য আর টিউনিং ফর্ক বা সুরশলাকা এখান থেকে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দই সবসময় বের হয়। ঠিক আছে, তো যেহেতু একটা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দই সবসময় বের হয়, এই ক্ষেত্রে আর যে আমরা যে যখন ইয়াগুলো থেকে শব্দ শুনি, মূলত বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র থেকে যখন আমরা শব্দ শুনি তখন আসলে কি হয়, ওখানে অনেক ভিন্ন ভিন্ন কম্পাঙ্কের অনেকগুলো শব্দ একটা নির্দিষ্ট নিয়মে একটার উপর আর একটা আপতিত হয়, এলোমেলো ভাবে না, একটার উপর আর একটা নির্দিষ্ট নিয়মে উপরিপাতিত হয়, ফলে শব্দটা শ্রুতিমধুর হয়। কিন্তু এলোমেলো ভাবে যদি শব্দগুলো উপরিপাতিত হয় সেক্ষেত্রে কিন্তু সেটা ভালো লাগে না। এই জন্য যারা এই বাদ্যযন্ত্রগুলো বাজায় তারা কিন্তু এই নিয়মটা জানে যে কখন কোন অংশে চাপ দিলে বা কখন কত জোরে ফু দিলে কি রকম হবে। ঠিক আছে, ওরা এই হিসাব জানে, ওরা ওইভাবেই শব্দ তৈরি করে। সুরলা শব্দ তৈরি করার জন্য নানা ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়, সেগুলোকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়। তার দিয়ে তৈরি
বাদ্যযন্ত্র। তাহলে তার দিয়ে যে তারের কম্পনের মাধ্যমে যে বাদ্যযন্ত্র সেটাকে বলা হচ্ছে কি তোমার সে একতারা, বেহালা, সেতার। তো একতারায় সাধারণত কয়টা তার থাকে? একটি তার থাকে। একতারায় কয়টি তার থাকে? একটি তার থাকে। আর বেহালাতে কয়টা তার থাকে? বেহালাতে তার থাকে দুইটা। ঠিক আছে, বেহালাতে কয়টা তার থাকে? দুইটা। আর সেতারে তার থাকে তিনটা। ঠিক আছে, তিন তার জার বা তিন তারের সমাহার, তোমরা ব্যাকরণে পড়েছো, তিন তারের সমাহার, বেতিহার বহুব্রীহি মনে হয়। ঠিক আছে, তিন তারের সমাহার, এটাকে বলা হচ্ছে সেতার। ঠিক আছে, তো সেতার হচ্ছে এমন একটা যন্ত্র যেখানে তিনটা তার থাকে। এরপর হচ্ছে বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র। তো এখানে শুধুমাত্র বাতাসের প্রবাহটাকে ব্যবহার করা হয়। একতারায় যে তোমার এখানে কম্পন, এক তোমার শব্দের যে বাহক, সব ক্ষেত্রে শব্দের বাহক বাতাস, কিন্তু এই যে শব্দটা উৎপন্ন হচ্ছে ফার্স্ট, অর্থাৎ সোর্সটা কি, উৎসটা কি, ঠিক আছে, এই শব্দের উৎসটা কে, এইটার উপর নির্ভর করে আসলে কি হচ্ছে তোমার হচ্ছে এই বাদ্যযন্ত্রগুলো নামকরণ করা হচ্ছে। তো এই যে এই ধরনের বাদ্যযন্ত্রের শব্দের উৎসটা হচ্ছে কে, শব্দের উৎসটা হচ্ছে তারের কম্পন। ঠিক আছে, আর বাতাসের প্রবাহ, এখানে শব্দের উৎসটাই হচ্ছে কি বাতাস। বাঁশি, হারমোনিয়াম, এগুলোতে যখন আমরা ফু দেই, হারমোনিয়ামে যখন চাপ দেওয়া হয়, তখন এখানে বাতাসের মধ্যে কম্পন তৈরি হয়। তো এই বাতাসটাই কি করে, তোমার শব্দ তৈরি করে। বাতাসের কম্পনটাই, বাতাসের প্রবাহটাই এখানে তোমার শব্দের উৎস হিসেবে কাজ করে। আর একটা হচ্ছে আঘাত। তো ঢোল, তবলা, এগুলোতে কি করা হয়, আঘাত করা হয়। সব ক্ষেত্রেই বাতাসের মধ্যে কম্পন হয় শব্দ তৈরি। অন্য কোনো ঢোলে যখন আমরা আঘাত করি, তখন কি করি, সেই এরকম ঢোলের পৃষ্ঠে যদি আঘাত করা হয়, তাহলে সর্বপ্রথম কি হয়, এই ঢোলের পর্দাটা কাঁপে। এই কম্পন পরবর্তীতে বাতাসের মাধ্যমে ট্রান্সফার হয়। তাহলে এখানে অবশ্যই বাতাসটা বাহক হিসেবে কাজ করবে, বাট এখানে সোর্সের কথা বলা যায়, অর্থাৎ ফার্স্ট কম্পনটা কার মধ্যে তৈরি হবে। এগুলো যন্ত্রের মধ্যে তারে তৈরি হয়, আর বাতাসের প্রবাহের মাধ্যমে, বাতাসের মধ্যেই শব্দ তৈরি হয় এগুলোতে ফু দিলে। যেমন আমরা যখন কথা বলি, ঠিক আছে, আমরা যখন শীষ দেই, সাধারণত মুখ দিয়ে যখন শীষ দেওয়া হয়, তখন কিন্তু বাতাসের, এই যে বাতাসের প্রবাহটাই এখানে কি হয়, শব্দ তৈরি করে। আর নর্মালি যখন কথা বলি, তখন কিন্তু শব্দটা তৈরি হয় কোথায়, স্বরযন্ত্রে। আর শীষ দিলে তখন কিন্তু স্বরযন্ত্রের কম্পনের কারণে, স্বরযন্ত্রে যে দুইটা পর্দা আছে, ভোকাল কর্ড বলতেছে যেটা, তো ওই যাতে কম্পনের ফলে শব্দ তৈরি হয়। ঠিক আছে, ওখানে বাতাসের প্রবাহের কারণে ওটা যখন কাঁপে, তখন সেটাতে শব্দ তৈরি হয়। তাহলে ওখানেও বলা যেতে পারে বাতাসের প্রবাহ। আর আঘাত দিয়ে, এগুলো হচ্ছে কি, প্রথমে আঘাত দিয়ে একটা জিনিসের মধ্যে কম্পন তৈরি করা হয়, তারপর সেই কম্পন তোমার শব্দ উৎপন্ন করে, বাতাসের মাধ্যমে ট্রান্সফার হয়ে আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় এবং আমরা শুনতে পাই। তো আজকাল ইলেকট্রনিক্স ব্যবহার করে সম্পূর্ণ ভিন্ন উপায়ে সুরেলা শব্দ তৈরি করা হয়, এবং এখানে এই ইলেকট্রনিক্স ব্যবহার করে কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য সবকিছুই একদম নিখুঁতভাবে পরিমাপ করে করে সুরেলা শব্দগুলোকে উৎপন্ন করা যায়। ঠিক আছে, এরপর আছে শব্দের দূষণ। শব্দ আমাদের জীবনে খুব প্রয়োজনীয় একটি বিষয়, কিন্তু এর বাড়াবাড়ি আমাদের জীবনকে অসহনীয় করে তুলতে পারে। আমরা যারা ঢাকা শহরে থাকি, বিশেষ করে যারা বড় বড় রাস্তার পাশে থাকি, তারা নিশ্চয় লক্ষ্য করেছি, রাস্তায় বাস, গাড়ি, ট্রাকের ইঞ্জিনের শব্দ এবং অনবরত হর্নের শব্দ প্রায়ই সহনশীল সীমার বাইরে চলে যায়। দীর্ঘদিন এই শব্দ দূষণে থাকতে থাকতে আমরা অনেক সময় তাতে অভ্যস্ত হয়ে যাই। তখন শব্দ দূষণহীন কোনো নিরিবিলি জায়গায় যাওয়ার সৌভাগ্য হলে হঠাৎ করে শব্দ দূষণহীন জীবনের গুরুত্ব ধরতে পারি। তো খুবই ভালো লাগে তখন। এই জন্য শহরের মানুষ হঠাৎ করে গ্রামে আসলে নিরিবিলিটা ভালো লাগে, আবার কিছু ব্যাড জিনিসও আছে। তো বিভিন্ন ধরনের শব্দের পরিমাণ 7.02 টেবিলে দেখানো হয়েছে। তো এখানে শব্দের একটা একক হচ্ছে শব্দের তীব্রতার একক। মূলত এগুলোকে শব্দের তীব্রতার একটা একক। শব্দের কি তীব্রতা, এই মান কিভাবে হিসাব করেছে, লগারিদম স্কেলে এগুলো হিসাব করা হয়। তো এটা আপাতত জানার দরকার নাই, ডেসিবেলটা কিভাবে আসছে। তো
জেট ইঞ্জিনের শব্দ হচ্ছে এত বেল, ঠিক আছে, সবচেয়ে বেশি জেট ইঞ্জিন। আর তোমরা এমসিকিউর জন্য এগুলো মাথায় রাখতে পারো, সাধারণ কথাবার্তার জন্য কত বেল। ওই মশার পাখা শব্দ জিরো বেল, এটা আসলে শব্দই হয় না, এটা আমরা খুবই কম, সরি, জিরো বেল মানে আসলে তার ক্ষমতা হচ্ছে 10^1, এইটা ঠিক আছে, ডেসিবেল বলা হচ্ছে এটা। তো পয়েন্ট, ডেসিবেল মানে বেল মানে হচ্ছে তোমার কত, ডেসিবেল 10/1 মানে 0.1 বেল আর কি। তাহলে এর শব্দের শক্তিটা আসলে জিরো না, জিরো হলে তো আমরা একদমই শুনতে পাইতাম না। তো তোমরা ভাবতে পারো তাহলে জিরো হলে শুনতে পাই কি করে। তাহলে এটা হচ্ছে তোমার ওই যে পিএইচ স্কেলের যেভাবে হিসাব করা হয়তো ঠিক সেই রকম। পিএইচ স্কেলে যদি পিএইচ জিরো হয় তাহলে ঘনমাত্রা কত, ঘনমাত্রা কিন্তু 10^0 মানে কি 1, তাই না? আর জিরো ডেসিবেল মানে হচ্ছে আসলে জিরো বেল, সরি 1 বেল না, জিরো বেল। জিরো ডেসিবেল আর জিরো বেল একই জিনিস। তো জিরো বেল মানে হচ্ছে কি আসলে 10^1, 10^1 এত জুল, ঠিক আছে, শব্দের তীব্রতা এত জুল পার সেকেন্ড, ঠিক আছে, এত জুল পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে এই পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে। শব্দের তীব্রতা নিয়ে এখানে আলোচনা করে নাই তোমাদের, শব্দ তীব্রতা কাকে বলে, শব্দের তীব্রতা কিভাবে হিসাব করা হয়, এগুলো কিচ্ছু আলোচনা করে নাই। শব্দের তীব্রতার সূত্র হচ্ছে, সংজ্ঞাটা হচ্ছে এরকম যে একটা একক ক্ষেত্রফল যদি আমরা কল্পনা করি, যে একটা কি একক একক ক্ষেত্রফল, ঠিক আছে, এটাকে যদি আমি একটু বাঁকা করি, এটা বাঁকা করার সুযোগ নাই, আচ্ছা। তো এইরকম একটা তল মনে করো, একটা বাঁকা তল আছে, একক ক্ষেত্রফল কেমনে যে আঁকে, তো এইরকম একটা তল আছে মনে করো, এই এটার সাথে খাড়া হবে, ঠিক আছে। তো এই একক ক্ষেত্রফল প্রত্যেক দিকে 1 বর্গমিটার, 1 মিটার 1 মিটার করে, ঠিক আছে, 1 মিটার 1 মিটার করে। তো এই এর মধ্যে দিয়ে যে পরিমাণ শব্দ শক্তি প্রতি একক সময়ে কি পাস করে, 1 সেকেন্ডে যে পরিমাণ, অর্থাৎ আমরা যে শুনতেছি, আমরা যেখানে আমরা কথা শুনতেছি, তো এর মধ্যে 1 বর্গমিটার একটা এরিয়ার মধ্য দিয়ে প্রত্যেক সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবেশ করে সেটাকে বলা হচ্ছে তোমার কি, ওইটাই হচ্ছে ওই শব্দের তীব্রতা। তো এখান থেকে জিরো বেল মানে হচ্ছে আসলে ওই শব্দের প্রতি 1 বর্গমিটারের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে আসলে 10^0, জিরো বেল মানে হচ্ছে 10^0 জুল, অর্থাৎ 1 জুল, অর্থাৎ 1 জুল শক্তি প্রত্যেক সেকেন্ডে প্রবাহিত হয়। তো যদি একদমই শব্দ তীব্রতা না যেত তাহলে তো এটা হিসাব হইতো না। মূলত শব্দের এই ডেসিবেলটা হিসাব করা হয় লগারিদম স্কেলে, লগ অফ শব্দের তীব্রতা, ঠিক আছে। তাহলে কোন শব্দের তীব্রতা 10 বেল মানে হচ্ছে কত, 10^10 জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার, জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার। প্রতি বর্গমিটারের মধ্য দিয়ে 1 সেকেন্ডে এই যে 10^10 জুল শক্তি যদি প্রবাহিত হয় তাহলে সেই শক্তির তীব্রতাকে বলা হচ্ছে কত, 10 ডেসিবেল। কেন, আমরা জানি যে লগের বেস আর এই বেস সমান হলে শুধু পাওয়ারটাই সে আউটপুট হিসাবে দেয়, ঠিক আছে। তাহলে 10 বেল, তাহলে বুঝতে পারছো এই লগগুলো এটা হিসাব করা হয় লগারিদম স্কেলে। তো যেহেতু এখানে 10 ডেসিবেল বলছে, আসলে 10 ডেসিবেল মানে 1 বেল, তাহলে এখানে আসলে 1 হইতো, ঠিক আছে। তাহলে 1 জুল, কত জুল, 1 জুল, 10 জুল না 1 জুল, 10 ডেসিবেল মানে হচ্ছে 1 বেল। ওকে, তাহলে এইভাবে একটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম শব্দের তীব্রতা কিভাবে হিসাব করা হয়। তো এটি বলার অপেক্ষা রাখে না যে শব্দ দূষণের কারণে আমাদের শোনার ক্ষমতা অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়। আমাদের অনেকে অপ্রয়োজনে কানে হেডফোন লাগিয়ে গান শোনে, যাতে সমস্যাটি আরো জটিল হয়। শব্দ দূষণ কমানোর জন্য প্রথমে প্রয়োজন দেশে এর বিরুদ্ধে আইন তৈরি করা, যেন কেউ শব্দ দূষণ সৃষ্টি করতে না পারে, এবং করা হলে যেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়। এরপর প্রয়োজন জনসচেতনতা, সবাইকে বিষয়টি বোঝাতে হবে, যথাসম্ভব কম হর্ন ব্যবহার করে চলাচল, কলকারখানায় শব্দ শোষণের যন্ত্র চালু, মাইকের ব্যবহার কমিয়ে দেওয়া কিংবা বন্ধ করে দেওয়া,
কম শব্দের যানবাহন ব্যবহার করা ইত্যাদি। একই সাথে শহরের ফাঁকা জায়গায় প্রচুর গাছ লাগিয়ে শব্দ শোষণ করার মতো ব্যবস্থাও নেওয়া উচিত। তো গাছপালা যদি রাস্তার পাশে থাকে তাহলে সেটা কি করতে পারে, অনেকখানি শব্দটাকে শোষণ করে নিতে পারে। তোমরা দেখবা যে ফাঁকা ঘরে যদি তোমরা আওয়াজ কথা বলো, নতুন বাড়িতে যখন বিশেষ করে যারা বাসা চেঞ্জ করো, বাসা চেঞ্জ করার সময় দেখতে পাবা যখন তোমরা একটা ফাঁকা বাসায় উঠতেছো প্রথম দিন বা যাচ্ছ দেখতে, কথা বলবা দেখবা গম গম আওয়াজ করবে, প্রচুর প্রতিধ্বনি তৈরি হবে। এরপর যখন তোমরা সেই বাসায় উঠে গেলা তখন তোমরা কথা বলতেছো, তখন কিন্তু আর এই গম গম আওয়াজটা শুনতে পাইতেছো না। কেন পারতেছো না? তার কারণ তোমরা প্রথম যেদিন বাসায় আসছিলা সেদিন বাসায় কি ছিল, বাসাটা একদম ফাঁকা ছিল, শুধু ওয়াল ছিল, শক্ত ওয়াল ছিল। তোমরা কথা বলছো, এই কথাগুলো প্রত্যেক দিক থেকে ওয়ালে বাধা পেয়ে পেয়ে কি এসছে, তোমার কানে ফিরে আসছে, তুমি গম গম আওয়াজ শুনতে পেয়েছো। স্পষ্ট শব্দ বুঝতে পারো না, তার কারণ সাধারণত একটা ঘর কখনোই 16.5 মিটার চওড়া হবে না। মাঝখান থেকে কথা বললে 16.5 মানে রুমের চওড়া হইতে পারে 33 মিটার আর কি। এখান থেকে কথা বললে যদি, ঠিক আছে, তাহলে কখনোই কি হবে না, 33 মিটার চওড়া কোনো বাসা হবে না। এখানে অত মিটার হয় না, একটা রুম আর কত মিটার হয়, 4-5 মিটার। তো তো এই জন্য প্রথম দিন তুমি যখন বাসা দেখতে গেছো তখন বাসা ফাঁকা ছিল, এই জন্য তুমি চতুর্দিক থেকে আসা প্রতিধ্বনিগুলো শুনতে পাইছো। কিন্তু এরপর যখন তোমরা বাসায় ফাইনালি উঠে গেছো তখন কিন্তু আর বাসা ফাঁকা নাই। তোমার এইদিকে একটা খাট আছে, এইদিকে একটা আলমারি আছে, এইখানে দেখো একটা ওয়ার্ডরোব আছে, তারপর পড়ার টেবিল আছে, তারপর জানালায় বড় বড় পর্দা ঝুলায় রাখছো, তাই কিনা? তো বাসায় কিন্তু এখন অনেক জিনিস, তাহলে এরা কিন্তু কি করতেছে, শব্দটাকে প্রতিনিয়ত কি করতেছে, শোষণ করে নিচ্ছে, যার ফলে তুমি প্রথম দিনের মতো আর গম গম আওয়াজ শুনতে পাইতেছো না। এটা খেয়াল করলেই তুমি দেখতে পাবা যে যেদিন প্রথম বাসা দেখতে গেছো সেদিন কেন গম গম আওয়াজ করতেছে ফাঁকা বাসায়, আর পরে যখন আসবাবপত্র নিয়ে উঠে গেল তখন আর শুনতে পাইতেছে না। তো এটাই মূলত এগুলো হচ্ছে কারণ। এই জন্য এই যে কোনো জিনিস আসলে শব্দ শোষণ করে, একইভাবে এটা গাছ শব্দ শোষণ করে। তো গাছ যদি লাগানো যায় শব্দ শোষণ করে, শব্দ দূষণ কমায়। ঠিক আছে, এবার দেখো যে এখন আমাদের অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। বলছে যে দেখাও যে একটি তরঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি নিতে পারে। এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি নিতে পারে কিভাবে? তো আমরা জানি যে তরঙ্গের যে কণাগুলো আছে সেই কণাগুলো একটা নির্দিষ্ট জায়গায় কম্পিত হয়। তো এই কম্পনটা কি হয়, একটা কণা থেকে স্টার্ট হয়, সেই কণা কি করে তার পাশের কণায় ট্রান্সফার করে, সেই কণাটি তার পাশের কণায় ট্রান্সফার করে, এরকম করতে করতে শেষ পর্যন্ত ওই মাধ্যমের যতগুলো কণা আছে সবগুলো কণাকেই কি করে, ওই ফার্স্ট কণাটা তার যে শক্তিটা সেটা ট্রান্সফার করে। প্রথম থেকে দ্বিতীয়, তৃতীয় থেকে তৃতীয়, এরকম করতে করতে প্রত্যেকটা কণার মধ্যে কি হয়, শক্তি সঞ্চালিত হয় একদম মাধ্যমের শেষ প্রান্ত পর্যন্ত। প্রথম কণাটার শক্তি সবগুলো কণাতেই সঞ্চালিত হয়, এবং এই কারণেই কি হয়, এই প্রথম কণাটা যেভাবে আন্দোলিত হয় তার মতো করে সবগুলো কণাই কি হয়, এরকম করে আন্দোলিত হয়। ঠিক আছে, এটা এইভাবে ব্যাখ্যা করে দিলেই হবে। শীষ দিলে শব্দ হয় কেন? তো আমরা যখন শীষ দেই, এরকম শীষ যখন দেই আমরা, তখন মূলত আমাদের মুখ থেকে শব্দটা অনেক জোরে বের হয়, শব্দের প্রবাহটা অনেক বেশি হয়। এরপর সেই শব্দটা যখন প্রবাহিত হয় চিকন চিকন ছিদ্র দিয়ে, একটা চিকন ছিদ্র, এর মধ্যে দিয়ে একসাথে অনেক বেশি বাতাস যখন বের হয় তখন এই বাতাসটা কি হয়, হঠাৎ করে কি হয়, ছড়িয়ে পড়ে চতুর্দিকে, হঠাৎ করে ছড়িয়ে পড়ে, ফলে তাদের মধ্যে কম্পাঙ্কটা বেড়ে যায়, ফলে সেখানে শব্দ তৈরি হয়। ঠিক আছে, এটা হঠাৎ করে বের হয়ে প্রসারিত হয়, আশেপাশের বাতাসটাকে কি করে, আন্দোলিত করে, ফলে এখানে তোমার শব্দ তৈরি হয়। তরঙ্গ প্রবাহিত হওয়ার সময় মাধ্যমের কণাসমূহ প্রবাহিত হয় না, নিজ অবস্থানে সরল ছন্দিত স্পন্দন হয়। কথাটি সত্য নাকি মিথ্যা? কথাটা সত্য, কারণ কণাগুলো কি হয়, উপর নিচ অথবা সামনে নিচ, অর্থাৎ তরঙ্গ যেদিকে প্রবাহিত হয় ওই দিকেই সে সামনে পিছিয়ে যাতায়াত করে অথবা উপর নিচ যাতায়াত করে, এবং এইটা করার মাধ্যমে সে পাশের কণাকে তার শক্তিটা ট্রান্সফার করে, তার সাথে যে অ্যাডজাসেন্ট কণাটা থাকে সেখানে শক্তি ট্রান্সফার করে, কিন্তু নিজে কি হয় না, পার্মানেন্টলি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় না, বরং একই জায়গা থেকে কম্পিত হতে থাকে। এটাকে সরল ছন্দিত স্পন্দন বলতেছে। এই কথাটা সত্য। বজ্রপাত হলে শব্দ হয় কেন? ঠিক আছে,
বজ্রপাত হলে শব্দ হওয়ার কারণটা আমরা এর আগে দেখেছি যে যখন প্রচুর বজ্রপাতটা কেন হয়, বজ্রপাতটা মূলত তৈরি হয় যখন তোমার এই যে একসাথে যখন তোমার আমরা জানি যে বিদ্যুৎ প্রবাহ যখন তোমার কি হয়, মেঘ একটা মেঘের সাথে আরেকটা মেঘ যখন মেঘের উপর দিয়ে যখন মেঘ যায় তখন দুই স্তরের মধ্যে সংঘর্ষ হয়, ঠিক আছে। তো সংঘর্ষ হওয়ার ফলে সেখানে প্রচুর পরিমাণ তোমার কারেন্ট স্থির চার্জ জমা হয়, এই স্থির চার্জটা প্রচন্ড বেগে ভূমির দিকে ছুটে আসে, এটাকেই বলা হচ্ছে কি বজ্রপাত, ঠিক আছে। তো এই বজ্রপাত যখন হয় তখন তখন সেটা কি করে, তোমার প্রচন্ড বেগে আসার সময় ওইখানে বাতাসের মধ্যে সে কি করে, বাতাসটাকে আয়নিত করে ফেলে এবং বাতাসের কণাগুলোর যে কম্পন এটা হঠাৎ করে কি হয়, প্রচুর অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে। ফলে সেখানে প্রচন্ড জোরে শব্দ হয়, ঠিক আছে। এরপর দেখো বাদুড় ওড়ার সময় আল্ট্রাসাউন্ড তৈরি করে না ইনফ্রাসাউন্ড তৈরি করে, তো আল্ট্রাসাউন্ড তৈরি করে, ঠিক আছে। ইনফ্রাসাউন্ড শব্দ তৈরি করলে বাদুড়ের কি সমস্যা হতো, তো ইনফ্রাসাউন্ডের কম্পাঙ্ক তো আসলে অনেক কম, ইনফ্রাসাউন্ড মানে হচ্ছে কি 20 লেস দেন 20, আর আল্ট্রাসাউন্ড মানে হচ্ছে 20,000-এর চেয়ে গ্রেটার দেন 20,000, ঠিক আছে। তো যদি ইনফ্রাসাউন্ড তৈরি করতো তাহলে সমস্যা হয়তো, তখন এত কম কম্পাঙ্কের শব্দ, এটা তো খুব বেশি শক্তি থাকতো না, বেশি দূর পর্যন্ত যাইতে পারতো না, তো সেখান থেকে সেই শব্দটা আবার ফিরে আসবে, সেই শব্দটা আবার ফিরে এসে সেকেন্ডে অনেক কম পরিমাণে কাটতেছে, সেইখান থেকে তার পরিমাপ করতে কি হইতো, সমস্যা হয়তো। যেমন আমরা জানি ভি সমান কি এফ ল্যামডা, কম্পাঙ্ক যদি কম হয় সেক্ষেত্রে তো কি হবে, শব্দটা শব্দের কম্পাঙ্ক অনেক কম, তাহলে সেই শব্দটা খুব বেশি দূর পর্যন্ত তার শক্তি ট্রান্সফার করতে পারবে না, একটা সময় দেখো শব্দের তীব্রতা আস্তে আস্তে কমতে থাকবে। এবং শব্দের কম্পাঙ্ক যদি অনেক বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হয়, সুবিধা, সেই শব্দটা অনেক দূর পর্যন্ত যাইতে পারে, সেই সাথে অন্যান্য প্রাণী এটা শুনতে পায় না, যদিও ইনফ্রাসাউন্ডও শুনতে পারতো না, বাট আল্ট্রাসাউন্ডের উপকারিতাটা আছে এখানে শব্দটা অনেক দূর পর্যন্ত কি যাইতে পারবে। এরপর এখানে দেখো যে 7.15 চিত্রে অবস্থান এবং সময়ের সাপেক্ষে একটি তরঙ্গের সরণ দেখানো হয়েছে, তরঙ্গটির বেগ কত। 15 এই চিত্রে অবস্থান এবং সময়ের সাপেক্ষে, প্রথমে এটা হচ্ছে অবস্থানের সাপেক্ষে, এটা হচ্ছে সময়ের সাপেক্ষে। তো বইয়ে এক্স্যাক্টলি এই উদাহরণটাই দেওয়া ছিল তোমাদের। তো এইখানে দূরত্বটা কত আমরা জানি, এইটা হচ্ছে কি একটা তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য যেমন একটা 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 পূর্ণ কম্পন সম্পন্ন হয়েছে এখানে, তাহলে এইটা হচ্ছে একটা তরঙ্গ, তাহলে এখানে ল্যামডার মান হচ্ছে কত 2 মিটার, ঠিক আছে। আর এইখান থেকে আমরা কি পাচ্ছি, একটা পূর্ণ কম্পন এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা পূর্ণ কম্পন, এই পূর্ণ কম্পন সম্পন্ন হইতে তার সময় লেগেছে কত 1 সেকেন্ড, তাহলে এখান থেকে আমরা বলতে পারি তার পর্যায়কাল টি সমান হচ্ছে কত 1 সেকেন্ড, ঠিক আছে। টি সমান যদি 1 সেকেন্ড হয় আর ল্যামডা সমান যদি এটা হয় তাহলে এফ সমান কত হবে, তাহলে এফ সমানও 1 হার্টজ হবে, তাই না। এফ সমানও 1 হার্টজ, তো 1/1 সমান তো 1, টি সমান 1/f বা এফ সমান 1/t, তো 1/1 সমান 1, তো কম্পাঙ্ক হচ্ছে 1 হার্টজ, সেক্ষেত্রে তার বেগ কত, ভি সমান আমরা জানি এফ ল্যামডা, বেগ সমান কত এফ ল্যামডা, এফ এর মান কত 1 আর ল্যামডার মান 2, তার মানে এর বেগের মান হবে কি 2 মিটার পার সেকেন্ড। ওকে, কোনো একটি মাধ্যমের ভেতর দিয়ে একটি বস্তুর বেগ এবং ওই মাধ্যমে শব্দের বেগ এর অনুপাতকে ওই বস্তুর MACH বলে, MACH-9 যুদ্ধ বিমানের গতিবেগ কত, ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে যে শব্দের যে বেগ সেটা শব্দের বেগের কত গুণ হবে, 9 গুণ হবে, ঠিক আছে। মাধ্যমের ভিতর দিয়ে বস্তুর বেগ এবং ওই মাধ্যমের শব্দের বেগের অনুপাত, উপরে আছে বস্তুর বেগ আর নিচে আছে শব্দ, ওই মাধ্যমটাতে শব্দের বেগ। তাহলে বিমান তো সাধারণত কোথায় যায়, বায়ুর ভিতর দিয়ে যায়, বায়ুমণ্ডলের ভিতর দিয়েই যায়, তার মানে বায়ুমণ্ডলের মধ্যে বায়ুর মধ্যে শব্দের যে বেগ, বায়ুতে শব্দের বেগ, তো বায়ুতে শব্দের বেগ আর বস্তুর বেগ, তো উপরে বস্তুর বেগ নিচে বায়ুতে শব্দের বেগ, সেই অনুপাতটা আছে কত 9, তার মানে এই ওই বিমানটার বেগ হবে কত শব্দের বেগের চেয়ে 9 গুণ বেশি, ঠিক আছে। কোনো একটি শব্দের বেগ, বায়ুতে শব্দের বেগ আমরা জানি 330, তাহলে 330 গুণন 9,
তো কোনো একটি শহরে গ্রীষ্মকালে শব্দের বেগ শীতকালের তুলনায় 0.05% বেড়ে গেছে। শীতকালে তাপমাত্রা যদি 10 ডিগ্রি হয় তাহলে গ্রীষ্মকালে তাপমাত্রা কত? খুব সুন্দর একটা প্রশ্ন, ঠিক আছে। তো আমরা তো জেনারেলি শব্দের বেগের সাথে তাপমাত্রার একটা সম্পর্ক জানি, তো সেখান থেকে আমরা আগে শব্দের বেগটা বের করে নেই। তাহলে আমি তোমাদের জন্য এটা এখানে দেখাই। তো এখানে বলা আছে যে শীতকালে তাপমাত্রা কত? শীতকালে তাপমাত্রা হচ্ছে কত? 10 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা কেলভিন স্কেলে বানাই ফেলি, তাহলে 273 কেলভিন, ঠিক আছে। 273 যোগ করলে 283 কেলভিন হবে। আর আচ্ছা, মনে করি যে শীতকালে শব্দের বেগ, এটা মনে করো T1, আর শীতকালে শব্দের বেগ V1। বেগ যেহেতু দেওয়া নাই এটা, ঠিক আছে। এবার বলছে গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে তাপমাত্রা ধরি T2, ঠিক আছে। T2 এটা দেওয়া নাই, T2 কেলভিন, অবশ্যই কেলভিন স্কেলে। আর গ্রীষ্মকালে শব্দের বেগটা কত হবে? ঠিক আছে, শব্দের বেগ V2 বলছে যে শীতকালে যে বেগটা ছিল তার কত হবে? 0.05% বেড়ে গেছে। তার মানে কি V1 প্লাস V1 এর 0.5%, তাহলে V1 ইন্টু 0.05 ডিভাইডেড বাই 100, তাহলে V1 এর 0.05% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তাহলে V1 প্লাস V1 ইন্টু এটা V2 এর মান এটা পাইলাম আমরা, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে হবে 1.0005 V1। এটা তোমরা ক্যালকুলেটরে হিসাব করবা। তো V1 প্লাস এই মানটা মূলত হবে কত? তো 0.0005 যদি 100 দ্বারা ভাগ করে তাহলে 0. আরও কয়টা শূন্য আসবে? যেহেতু 2টা শূন্য আছে তাহলে এক্সট্রা 2টা শূন্য যুক্ত হবে, ঠিক আছে। তাহলে এত V1 হবে। তো তার সাথে যদি আবার 1 যোগ করি তাহলে 1.001 V1। তাহলে এখন আমরা বের করব কি? T2 বের করব। তো এখন দেখো আমরা কি জানি? আমরা জানি, আমরা যে সূত্রটা জানি সেটি হচ্ছে কি? V2 ডিভাইডেড বাই V1 ইজ ইকুয়াল টু রুট ওভার T2 ডিভাইডেড বাই T1। আমরা যেহেতু T2 বের করব তাহলে আমরা এখান থেকে এটা আমরা লিখতে পারি যে উই নো দ্যাট এটা। এরপর যেহেতু T2 বের করব আমরা, সবেরই মান দেওয়া আছে, V1 এর মান দেওয়া নাই কিন্তু V2 এর মান V1 এর সাপেক্ষে দেওয়া আছে, সেই মানগুলো আমরা ইনপুট দেই আস্তে আস্তে। তো V2 এর মান কত? V2 এর মান হচ্ছে এই যে এটা V2 এর মান। তাহলে V2 এর মান হচ্ছে 1.0005 V1 ডিভাইডেড বাই V1 ইজ ইকুয়াল টু T2 এর মান দেওয়া নাই কিন্তু T1 এর মান দেওয়া আছে কত? 283, ঠিক আছে। ওকে, এখন এখান থেকে V1 আর V1 কেটে যাবে। এবার আমরা কি করব? উভয় পক্ষে স্কোয়ার করব, ঠিক আছে। এবার যদি আমরা উভয় পক্ষে স্কোয়ার করি তাহলে T2 ডিভাইডেড বাই 283 ইজ ইকুয়াল টু হবে 1.0005 তার উপর স্কোয়ার। তাহলে T2 ইজ ইকুয়াল টু হবে 283 গুণন 1.0005 তার উপর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটাকে যদি আমরা হিসাব করি তাহলে কি দাঁড়ায়? তো দেখো এটা যদি আমরা হিসাব করি তাহলে এটা হয় মূলত 283.28। T2 এর মান হবে কত? 283.28 সামথিং কেলভিন। তাহলে সেলসিয়াসে কত হবে? 0.2 মানে 10.28 ডিগ্রি সেন্টিগ্রেড। যাই হোক, আমি বুঝি না এরা এসব অঙ্ক কোত্থেকে বানায়। এর আগের একটা অধ্যায়ে অঙ্ক ছিল, তারপর ওই সামান্য ডিফারেন্স এটাতেও, মানে এরা মানে অঙ্ক কেমনে যে বানাইছে আমি বলতে পারতেছি না। তো শীতকালে শব্দের বেগ তাপমাত্রা তো কয়েক ডিগ্রি সেন্টিগ্রেড, 10, 15, 20 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রার ডিফারেন্স হয়, সেক্ষেত্রে বেগের মান তো অনেক বেশি বেড়ে যাবে। আর এরা বলছে মাত্র কত পার্সেন্ট? 0.05%। 5% দিলে একটা কথা ছিল।
একটা যৌক্তিক মান আসতো, কিন্তু দিল 0.05%। মানে কি বলবো। আচ্ছা, যাই হোক, এর আগে তাপমাত্রার উপর, বস্তুর উপর তাপমাত্রার যে প্রভাবের অধ্যায় ছিল সেখানেও একটা অঙ্ক দিয়েছে, ওখানেও এরকম 0.05% দিয়েছে, না কত জন পার্সেন্ট দিয়েছে, 0.001%। বোঝা গেছে যে সামান্য একটু তাপমাত্রা বাড়ছে। তো এ ধরনের মানে ঠিক আছে, অঙ্ক হবে, যে কোনো মান দিয়েই হবে, কিন্তু এমন একটা মান দেওয়া উচিত যেটা দেখে একটু কি মনে হয়, অঙ্কটাকে একটু সামঞ্জস্যপূর্ণ মনে হয়। এটা কি হলো, শীতকালে তাপমাত্রা 10 ডিগ্রি, আর আর গ্রীষ্মকালে তাপমাত্রা 10.28। মূলত এখানে তাপমাত্রা বেগের মানটা এত পারছেন না, আরো বেশি বাড়ার কথা ছিল। ঠিক আছে, এরপর দেখো আমরা 20 হার্জ থেকে 20 কিলোহার্জ পর্যন্ত শুনতে পারি। 20 হার্জ এবং 20 কিলোহার্জ শব্দের তরঙ্গের দৈর্ঘ্য কত? তাহলে এখান থেকে বের করো। আমরা তো ভি সমান জানি কি, ল্যামডা সমান জানি V/F। তাহলে যদি আমরা 20-এর কথা বলি, তাহলে 20 হার্জের জন্য শব্দের বেগ কত, 330 / 20, তাই এটা কত হতে হবে, 16.5 মিটার। ঠিক আছে, যে শব্দটা 20 হার্জ হবে তার জন্য এটাই হবে তার কি তরঙ্গ দৈর্ঘ্য। আর যেটা 20,000 হবে, তাহলে সেটা যদি 20,000-এর জন্য আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করি, তাহলে হবে 20,000 ইজ ইকুয়াল টু 330 / 20,000, 330 / 20,000 4 20,000 এক। তাহলে এটাকে যদি আমরা এটাকে ভাগ 2 দিয়ে ভাগ করলে পয়েন্ট, আর দুইটা তিনটা শূন্য হলে 0.0165 মিটার হবে। ঠিক আছে, তো ইজি অঙ্ক ছিল এটা, বুঝতেই পারছো আশা করি। তার কারণ এখানে কি দেওয়া আছে, যদি 20 হার্জের জন্য আমরা হিসাব করি, শব্দের বেগ তো আমরা জানি, শব্দের বেগ 330, এটা আমাদের জানা আছে। যদি এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য, বাস্তবে শব্দের বেগ আমরা যে কথা বলতেছি, এখানে শব্দের বেগ আরো বেশি। মানে আমাদের তাপমাত্রা কিন্তু 20 ডিগ্রি সেন্টিগ্রেড না, 20 ডিগ্রি প্রায় 25-30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখন। ঢাকায় হলে তো এটা আরো বেশি হয়তো বা। দেখো সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। এখানে কি বলছে যে কোন শব্দ কোন ধরনের তরঙ্গ, এটা ডেফিনেটলি তোমার কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। তির্যক তরঙ্গ বলে কোনো তরঙ্গ নাই। আর বেতার তরঙ্গ তা তড়িৎচুম্বক তরঙ্গ একই জিনিস। তড়িৎচুম্বক তরঙ্গের অনেকগুলো ভাগ আছে, সেই ভাগের মধ্যে একটা আছে বেতার তরঙ্গ। তড়িৎচুম্বক তরঙ্গের অনেকগুলো অংশ আছে, অবলোহিত তরঙ্গ, দৃশ্যমান তরঙ্গ, গামা তরঙ্গ, বেতার তরঙ্গ, এরকম অনেক। তোমার তারপর বলছে যে শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি, ডেফিনেটলি সেটা কঠিন মাধ্যমে বেশি। বৈদ্যুতিক লাইনে মৃত বাদুড় ঝুলে থাকতে দেখা যায় কেন? ওই যে ওটাই বললাম, যে বৈদ্যুতিক লাইনের কারণে সৃষ্ট তড়িৎ ক্ষেত্র দ্বারা বাদুড় আকৃষ্ট হয় না। সে তো আকৃষ্ট হয় না, কিন্তু সামনের দিকে শব্দোত্তর তরঙ্গের প্রতিধ্বনি শুনতে পায় না। এইটা আমি বলছিলাম তোমাদেরকে, যে শব্দোত্তর সঙ্গে প্রতিধ্বনি সে পায় না, তার কারণ হচ্ছে তারটা খুবই চিকন, তারটা হচ্ছে খুব চিকন, ওখান থেকে প্রতিধ্বনি আসে না। আর একটা হচ্ছে বাদুড় একটি তারে ঝুলে অপর তারটি স্পর্শ করে, এই যে এটাও রাইট। তাহলে একসাথে সে দুইটা তার স্পর্শ করে, যার ফলে বিদ্যুৎ প্রবাহিত হয় তার শরীরের মধ্যে দিয়ে। এই জন্য আর অন্য পাখি দেখবা যে লাইনের উপর বসে থাকে তারের উপর, কিন্তু মারা যায় না, তার কারণ একটা তারকে স্পর্শ করলে কিছু হয় না। তো এটা মনে করি তোমরা আবার একটা তার স্পর্শ করো না। হ্যাঁ, ডেফিনেটলি একটা তার স্পর্শ করলে তোমরা মারা যাবে না, যদি তোমরা স্যান্ডেল পরে থাকো, বা এখন তো সব বাড়ি ঘরে টাইলস থাকে, তারপর ফ্লোর মোজাইক করা থাকে, অথবা কংক্রিটের ঢালাই দেওয়া থাকে, সেই ক্ষেত্রে মরার সম্ভাবনা নাই, শুধু একটু শরীরের কাঁপুনি দেরি হবে, ঝাঁকি মারবে, তারপর আর কিছু হবে না। ঠিক আছে, তো দুইটা তার একসাথে ইয়া করলে মারা যাওয়ার সম্ভাবনা আছে, এবং বেশি সময় থাকলে আসলে মরেই যাবে। তাহলে এটা 2 সঠিক। এবার দেখো যে 7.16 চিত্রে এস একটি শব্দ উৎস, এই যে এস একটা শব্দের উৎস দেওয়া আছে। এ বি পানির পৃষ্ঠতল, এ বি হচ্ছে কি পানির পৃষ্ঠতল, এই যে এটা হচ্ছে পানির পৃষ্ঠতল। আর শব্দের বেগ 332 মিটার/সেকেন্ড ধরে নিয়ে পাশের তথ্য এবং চিত্রের ভিত্তিতে 4 এবং 5 নং প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, এখানে কি বলছে, পানির উচ্চতা এইচ এর মান সর্বোচ্চ কত পর্যন্ত প্রতিধ্বনি শোনা যাবে।
পানির উচ্চতা এইচ এর মান সর্বোচ্চ কত, তাহলে এইচ এর মান সর্বোচ্চ কত, এইচ এর মান 10 মিটার দেওয়া আছে, তো সর্বোচ্চ কত হলে শোনা যাবে। তো আমরা এখানে শব্দ শোনার জন্য মিনিমাম যে ডিস্টেন্স সেটা আগে বের করে নেই, তাই না, এই যে ডিস্টেন্সটা ডি এর মানটা বের করে নেই। তো আমরা পড়েছিলাম যে শব্দ কি করবে, এখান থেকে আসবে আবার যাবে, তাহলে পানির হাইটটা যদি, তাহলে শব্দ কোন জায়গা থেকে, আমরা ধরে নিই যে শব্দ এখান থেকে ফিরে গেলে আমরা শুনতে পারবো উদাহরণ হিসেবে। তো যাওয়া আসা মিলে 2D, এটা সমান আমরা জানি কি এস, মূলত এস সমান ভিটি আর কি, সূত্র হচ্ছে এস সমান ভিটি। আর এই ডিস্টেন্সটা যেহেতু শব্দ যাবে এবং আসবে দুইটাই মিলে, তাহলে এস এর মান হচ্ছে কত 2D, 2D সমান ভিটি। তো ডি সমান হবে কি ভিটি ডিভাইড বাই 2। তো ভিটির মান কত এখানে, ভি ভি এর মান 332, 332 গুণন 0.1। শব্দ শোনার জন্য ন্যূনতম টাইমের মান আমরা জানি 0.1, প্রতিধ্বনি শোনার জন্য এটা লাগবে। তো এখানে হচ্ছে কত 33.2 ডিভাইডেড বাই 2। তো এখানে 16.5 ছিল, তাহলে এখানে হবে কত 16.33.2 আছে, 16.5, 16.5 ছিল, আর 0.2 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি 0.4, তো এইরকম হবে, ঠিক আছে, না 5.4 সরি, 16.54 মিটার। তো এই ডিস্টেন্স, তাহলে এই ডিস্টেন্সটা যদি কত হয় 16.54 মিটার, তার মানে এখানে আমাদের এইখানে 20 মিটার আছে ডিস্টেন্স, তাহলে মোটামুটি এই জায়গায় 16 দশমিক, আমি যেটা ধরছি ওটা একটু বেশি ছোট হয়ে গেছে, 16.54, 16.54 যদি হয়, তাহলে এইদিকে এক্সট্রা কতটুকু থাকতেছে, এইদিকে এক্সট্রা থাকতেছে মোটামুটি 3.46 মিটার, তাহলে আগে ছিল 10 মিটার। আর পানি, তার মানে আমরা এত দূর পর্যন্ত পানি সর্বোচ্চ তুলতে পারবো, তাহলে পানি সর্বোচ্চ তুলতে পারবো কত দূর পর্যন্ত, এত দূর পর্যন্ত, তাহলে প্রতিধ্বনি শোনা যাবে, তাহলে শব্দ এখান থেকে এসে ব্যাক করবে, ঠিক আছে। তাহলে 10, তাহলে 10-এর সাথে আমরা যদি কত 3.46 যোগ করি, তাহলে হবে কত 13.46, অর্থাৎ সব পানি সর্বোচ্চ পানির হাইট কত হইতে পারে 13.46 মিটার হইতে পারে। এইটা উত্তর। সেন্টিমিটার নাকি মিটার, মিটার 4 ওরা ইয়া করে নাই পরেরটা, এইটা 13.4, ওই পরে দশমিকের 2 জন্য হিসাব করে নাই আর কি, ওরা বাদ দিয়ে দিয়েছে, তাহলে 13 পয়েন্ট কত হবে 4 হবে, ওকে, 13.4 মিটার, ঠিক আছে। তো এইচ এর মান সর্বোচ্চ কত পর্যন্ত প্রতিধ্বনি, যাতে এইচ এর মান 13.4 পর্যন্ত শোনা যাবে, ঠিক আছে। এর মধ্যে প্রদত্ত ক্ষেত্রে প্রতিধ্বনি শুনতে কত সময় প্রয়োজন হবে, তাহলে এখন যে কেসটা আছে এই কেসে প্রতিধ্বনি শুনতে কত সময় লাগবে, ঠিক আছে। তো এখানে যদি আমরা হিসাব করি তাহলে প্রতিধ্বনিতে কত সময় লাগবে প্রতিধ্বনি, তাহলে আমাদের যে সূত্র ছিল 2D সমান ভিটি, এখান থেকে আমরা টি বের করবো, ওকে। আমাদের সূত্র ছিল কি ওয়াইস ডি সমান ভিটি, তাহলে টি সমান হবে ভি ডিভাইডেড বাই ওয়াইস ডি, তাহলে ভি এর মান কত 332 ডিভাইড বাই 2 ইন্টু ডি এর মান কত ছিল এখানে 20, কত 20, ওকে। তাহলে এখানে যদি আমরা হিসাব করি তাহলে এখানে জাস্ট ভাগ দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে ভি বাই 2D না, আসলে 2D বাই ভি হবে, মানে এটা জাস্ট এর উল্টা মানটা হবে, ঠিক আছে, হবে টি সমান হবে টুয়াইস ডি ডিভাইডেড বাই ভি, টুয়াইস ডির মান হচ্ছে 2 ইন্টু 20 ডিভাইডেড বাই ভি এর মান হচ্ছে কত 332, তাহলে এটা ক্যালকুলেটর করলে যা হবে তাই। তো এটা হবে 0.12, 1 না 0.12, এটা ক্যালকুলেটরে তোমরা টিপলে বুঝতে পারবা, 330, 0.12 সেকেন্ড, 0.12 সেকেন্ড পর শব্দটা শোনা যাবে, ঠিক আছে। এরপর সৃজনশীল অংশটা দেখো, বলছে যে রাফসান 10ম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা দিচ্ছে, পরের দিন তার পদার্থবিজ্ঞান পরীক্ষা, পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান, সেখানে রাত 2টা পর্যন্ত জোরে জোরে গান বাজলো। এটা খুব কমন একটা সিনারিও বাংলাদেশে, এটা খুব প্রবলেম আর কি। তো শব্দ উচ্চ শব্দের জন্য তার পড়াশোনার দারুণ
ব্যাঘাত ঘটলো, তার বাবা উচ্চচাপের রোগী, উচ্চ রক্তচাপের রোগী, তারও অসুবিধা হলো। তো এটা হয় সাধারণত, দেখা যায় যে ঢাকায় যেটা হয় তোমার 31st নাইটে দেখা গেছে যে গত বছর কি কয়েক বছর আগে একটা ছোট বাচ্চা মারা গেছিল। তার এই ছোট বাচ্চাটা অসুস্থ ছিল, তোমার পর সে খুব সম্ভবত হাসপাতালেই ছিল, হাসপাতালে বা বাড়িতে। তো সেখানে যখন পর অনেক এই যে 31st নাইটের যে উদযাপনের যে পটকার যে শব্দ, এই শব্দে বাচ্চাটা বারবার কি হচ্ছিল, অজ্ঞান হয়ে যাচ্ছিল, শেষ পর্যন্ত সেই বাচ্চাটা আসলে মারাই যায়। ঠিক আছে, তো এরকম অনেক অসুবিধা হয়। শব্দ দূষণ যখন হয় তখন পাড়া প্রতিবেশী, আশেপাশে অসুস্থ মানুষ, বিশেষ করে উচ্চ রক্তচাপের যারা রুগী আছে, উচ্চ রক্তচাপ হোক নিম্ন রক্তচাপ যাদের আছে, তারাও ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, তারপর যাদের স্নায়বিক রোগগুলো আছে, মানসিক সমস্যা আছে, এরকম তোমার দুর্বল হার্টের ব্যক্তি, এগুলো শব্দ করলে তাদের অসুবিধা হয়। কিন্তু আমাদের দেশে কালচার এতই বাজে যে একজন মানুষ নিজের আনন্দ করতে গিয়ে অন্যের 12টা বাজায়, এটা তার খেয়াল থাকে না। যাই হোক, শব্দ দূষণ কি? তো শব্দ দূষণ হচ্ছে, যদি শব্দ দূষণের আসলে ওই রকম সুনির্দিষ্ট কোনো মাত্রা নাই বা সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। তো একজন ব্যক্তির কাছে যদি একটা শব্দ কি হয়, বিরক্তিকর মনে হয়, তাহলে সেটাই তার জন্য শব্দ দূষণ। অনেক সময় কি মনে হয়, গান শুনতে ভালো লাগে না, যেমন কেউ আছে বক্সের সাউন্ড তার পছন্দ না, কিন্তু সে আবার হারমোনিয়াম, সে তার এগুলো আবার পছন্দ করে, তাই না? এরকম বিভিন্ন। তো ব্যক্তির পার্সপেক্টিভ থেকে শব্দের দূষণটা কি হয়, ভিন্ন ভিন্ন হইতে পারে, বাট জেনারেলি একটা শব্দ দূষণের সংজ্ঞা আমরা দিতে পারি এভাবে, যে একটা শব্দ যখন মানুষের বিরক্তির উদ্রেক করে, একজন মানুষ যখন একটা শব্দ শুনে বিরক্ত হয়, বিরক্তির উদ্রেক করে, সেটাই হচ্ছে শব্দ দূষণ। ঠিক আছে, জেনারেলি উচ্চ শব্দ, তারপর যে শব্দগুলো শ্রুতি মধুর না, সেগুলো আসলে কি শব্দ দূষণের অন্তর্ভুক্ত। হঠাৎ করে জোরে চিৎকার করা, এটা শব্দ দূষণের অন্তর্ভুক্ত। তো এটা মূলত ব্যক্তির পার্সপেক্টিভ থেকে ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন অনেকে কনসার্ট এনজয় করে, আবার অনেকেই কনসার্ট পছন্দ করে না, খুব বিরক্ত লাগে, ভালো লাগে না। ঠিক আছে, তো এরকম অনেক ধরনের বিষয় আছে। তো অনেককে আবার গজল, কোরআন তিলাওয়াত এগুলো ভালো লাগে, কেউ আবার এটা পছন্দ করে না। অনেকেই তো বিশিষ্ট ব্যক্তি বাংলাদেশে বা অন্যান্য দেশে আছে, তাদের কাছে কি আজানের ধ্বনি শব্দ দূষণ মনে হয়। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, ওরা হচ্ছে বেয়াদব। তো এইরকম এটা ওইটা আসলে শব্দ দূষণের পর্যায়ে যাবে না, এটা তার ব্যক্তিগত পার্সপেক্টিভ, সে আসলে তার হিংসার জায়গা থেকে, তার বিদ্বেষের জায়গা থেকে সেটা পছন্দ করে না। তো আমরা জেনারেলি ওইদিকে না গিয়ে আমরা জেনারেলি বলতে পারি যে যখন একটা শব্দের তীব্রতা এত বেশি হয়, সাধারণত তীব্রতার সাথেই বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্কিত। তো শব্দের তীব্রতা যদি এরকম মাত্রায় পৌঁছায় যে বেশিরভাগ মানুষই সেই শব্দটা শুনতে অপছন্দ করতেছে বা বিরক্ত হচ্ছে, সেটাই হচ্ছে শব্দ দূষণ। সহজভাবে লিখবা যে তোমরা, আমি এটা ব্যাখ্যা করে একটু বোঝাচ্ছি, কিন্তু আসলে তোমাদের এক লাইনে লিখলেই হয়ে যাবে যে শব্দের তীব্রতা যখন এমন মাত্রায় পৌঁছায় যেটা মানুষের বিরক্তির উদ্রেক ঘটায়, এটি হচ্ছে শব্দ দূষণ। শব্দ দূষণের কারণ অনেক কিছুই আছে। শব্দ দূষণে গাড়ির হর্ন, তারপর জোরে গান বাজনা, এরকম অনেক যা মনে আসবে সব লিখে দিবা। রাফসানের বাবার কি অসুবিধা হতে পারে এবং এ প্রসঙ্গে জনস্বাস্থ্যে শব্দ দূষণের প্রভাব দেখো। তারা উচ্চ রক্তচাপ, যেহেতু উচ্চ রক্তচাপের রোগী হঠাৎ করে যদি জোরে শব্দ শুনতে পায়, তাহলে এটা তাদের কি হয়, ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। ঠিক আছে, তো এরকম লিখবে। এরপর বলছে যে রাফসানের এলাকায় শব্দ দূষণ প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। কি কি আর ব্যবস্থা নেবে, ব্যবস্থা তো একটাই, সেটা হচ্ছে কি করতে হবে, মানে দুইটা, একটা হচ্ছে আইনগত ব্যবস্থা, মানে যে কোনো শুধুমাত্র এই অপরাধ না, যে কোনো অপরাধের ক্ষেত্রেই মূলত তোমার ব্যবস্থা দুই ধরনেরই হয়। একটা হচ্ছে আইনগত ব্যবস্থা, ঠিক আছে, একটা হচ্ছে কি আইনগত ব্যবস্থা, আর একটা হচ্ছে নীতিগত। আইনগতটা কি, আইনগত ব্যবস্থাটা হচ্ছে কি যে আইন তৈরি, আইন বানানো হবে, যে এই কাজটা করবে তার শাস্তি দেওয়া হবে বা তার জরিমানা করা হবে, এটা আইনগত, প্রশাসন এটা দেখবে। আর একটা আছে নীতিগত, যে মানুষের মধ্যে একটা সচেতনতা বা একটা নৈতিকতা বোধ তৈরি করা, যে আমরা যেন আমাদের নিজেদের কাজের কারণে কি না করি, অন্যকে ক্ষতিগ্রস্ত না করি। তো এই ধরনের একটা নীতিগত একটা অবস্থান
তৈরি করা, সোসাইটির মধ্যে একটা সচেতনতা তৈরি করা, এই দুই জায়গা থেকেই মূলত আইন কাজ করে। শুধুমাত্র আইনের কঠোর একটা কঠিন আইন বানিয়ে সেটা প্রয়োগ করলে সেটা তো জনগণের উপর জুলুম হবে। যদি সেই জনগণ ওই জিনিসটার সাথে কি না হয়, একমত না হয়, সে যদি নীতিগতভাবে ওইটার সাথে সম্মত না হয়, তাহলে এটা অনেকেই কি হবে, ওই আইন ভাঙবে। তখন সে তো এটার সাথে নীতিগতভাবে সম্মত না, তাহলে সে ওই আইন মানবে কেন? তাহলে আইন তৈরি করার সঙ্গে সঙ্গে আইনের যে নীতিগত ভিত্তি, জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা, জনগণকে সেই আইন সম্পর্কিত সচেতনতা তৈরি করা, তাদের মধ্যে এই আইনের গ্রহণযোগ্যতা তৈরি করা, এটাও আসলে কি দায়িত্বের মধ্যে পড়ে। এবং উভয় দায়িত্বই আসলে কি গভর্নমেন্টেরই, এবং জনগণ তার জায়গা থেকে করবে, কিন্তু মেইনলি দায়িত্বটা হচ্ছে কি গভর্নমেন্টের। তো সে এই দুইভাবে কাজ করবে। একটা হচ্ছে আইনগত, আইনগতটা তো ডেফিনেটলি শুধুমাত্র প্রিয় সেই করতে পারবে, অন্য কেউ এখানে হাত দিতে পারবে না, তো হাত দিলে এটা সমস্যা। আর নীতিগত জায়গাটার ক্ষেত্রে এখানে কি আছে, দুইটারই কাজ আছে। জনগণ সচেতনতা তৈরি করবে, সচেতনতা ছড়াবে, একজন যখন বুঝবে সে এটা অন্যকে বোঝাবে, ঠিক আছে, এইভাবে ব্যক্তি টু ব্যক্তি জনসচেতনতা তৈরি করবে। আবার গভর্নমেন্টও জনসচেতনতা তৈরি করার জন্য বিভিন্ন ধরনের সভা, সেমিনার, প্রোগ্রাম এগুলো আয়োজন করবে। তো যে কোনো বিষয়ে এই দুইভাবেই করতে হয়, এই দুইটাকে তোমরা ব্যাখ্যা করবা, ঠিক আছে। তো এরপর হচ্ছে নিচের তথ্য ও 7.17 চিত্রের ভিত্তিতে প্রশ্নগুলোর উত্তর দাও। তো এটা বলছে যে পর্যাবৃত্ত গতি কাকে বলে। পর্যাবৃত্ত গতি কাকে বলে? তো আমরা জানি যে পর্যাবৃত্ত গতি হচ্ছে কি, যে পর্যাবৃত্ত গতি হচ্ছে যে ধরনের গতিতে কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট সময় পর পর তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুতে ফিরে আসে, এটাই হচ্ছে কি পর্যাবৃত্ত গতি, ঠিক আছে। অর্থাৎ সময়ের সাপেক্ষে যদি গতির পুনরাবৃত্তি হয়, অর্থাৎ একই পয়েন্টে সে বারবার একটা নির্দিষ্ট সময় পর পর ফিরে আসে, সেটাই হচ্ছে পর্যাবৃত্ত গতি। এটাকে অনেক সময় তোমরা একই দিক থেকে কথাটা টার্মটা ইউজ করতে পারো, আবার নাও পারো, এটা ম্যান্ডেটরি না। বাট একটা নির্দিষ্ট সময় পর পর একই বিন্দুতে ফিরে আসতে হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। যদিও একই জায়গায় ফিরে আসার জন্য একই দিক থেকেই আসতে হবে, তাছাড়া এটা হবে না, ঠিক আছে। যেমন এইটার উপর আমার একটা ক্লাস আছে লেটস ট্রাই অ্যাগেইন চ্যানেলে, এটা নিয়ে একদম বিস্তারিত ব্যাখ্যা করা আছে যে এখানে গতির দিকের পর্যাবৃত্ত গতিতে কি শুধু মানে স্থানের পুনরাবৃত্তি হবে নাকি দিকেরও পুনরাবৃত্তি হবে। তো এইটা নিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা করছি। লেটস ট্রাই অ্যাগেইন নামের একটা চ্যানেল আছে, দেখবা আমারই। তো ওইখানে এই জিনিসটা নিয়ে আমি ব্যাখ্যা করি। এখানে শুধুমাত্র বই নিয়ে আলোচনা করি, আর ওইখানে তোমাদের দেখবা যে কোনো কনসেপ্ট বইয়ের বাইরে, তোমার সৃজনশীল প্রশ্ন, ইভেন বইয়ের কনসেপ্টগুলো ওখানে আমরা কি করি, মানে বইয়ের বাইরেও যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়, এবং বইয়ের গুলো আর এইভাবে লাইন বাই লাইন না, এখানে যেরকম লাইন বাই লাইন পড়ানো হচ্ছে। আচ্ছা, এরপর দেখো পানির ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ কেন ব্যাখ্যা করো। তো পানির ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ এই কারণেই যে পানির ঢেউয়ে কি হয়, একটা সংকোচন এবং একটা প্রসারণের মাধ্যমে কি হয়, শব্দ সামনের দিকে এগিয়ে যায়। তাহলে এখানে সব তরঙ্গ যেদিকে যায়, তরঙ্গের মানে তরঙ্গ প্রবাহের দিক, তরঙ্গের শক্তির প্রবাহের দিক এবং কণাগুলোর কম্পনের দিক একই, অর্থাৎ সমান্তরাল। এই কারণে এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে আগে অনুপ্রস্থ তরঙ্গের সংজ্ঞা দিবা, তারপর পানির ঢেউয়ে এই ঘটনাটা ঘটে সেটা লিখবা। যে কোনো প্রশ্ন যখনই এরকম ব্যাখ্যা করতে বলবে যে এই জিনিসটা ওইটা কিনা, তখন ওই জিনিসটাকে আগে ওই জিনিসটার সংজ্ঞা লিখবা, তারপর যার সাথে তুলনা করতে বলবা যে এর মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে, সুতরাং তাই এটা খুব সহজ, এটা একটা ইজি টেকনিক আছে। তাহলে সবার আগে অনুপ্রস্থ তরঙ্গের সংজ্ঞা দিবা, তারপর বলবা পানির ঢেউয়ের মধ্যে অনুপ্রস্থ তরঙ্গের এই বৈশিষ্ট্যটা আছে। সেই বৈশিষ্ট্যটা কি, যে কণাগুলো মাধ্যমের কণাগুলোর কম্পনের দিক এবং তরঙ্গ সঞ্চালনের দিক একই, হয়ে গেল। তো শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করবা? তো এখানে কি দেওয়া আছে, শব্দের কম্পাঙ্ক দেওয়া আছে। শব্দের কম্পাঙ্ক কত ডিগ্রি, কত 1200 হার্টজ।
শব্দের বেগ দেওয়া নাই। শব্দের বেগ যদি দেওয়া না থাকে তাহলে তোমাদেরকে ধরে নিতে হবে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। এটা ধরে নিতে হবে যদি দেওয়া না থাকে। শব্দের বেগ দেওয়া না থাকলে এটা ধরে নিতে হবে। তো কম্পাঙ্ক যেহেতু আছে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে বের করবা? তো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান হচ্ছে ভি ডিভাইডেড বাই এফ। ভি সমান এফ ল্যামডা, ল্যামডা সমান ভি ডিভাইডেড বাই এফ। তাহলে ভি এর মান কত? 330 ডিভাইডেড বাই 1200। ঠিক আছে, তাহলে 330কে যদি 1200 দিয়ে ভাগ দাও তাহলে সেটি হবে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, তো 0.275 মিটার। তো এটাই আছে তার কম তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এরপর বলছে এস অবস্থানের থেকে প্রতিধ্বনি শোনা সম্ভব কি, গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো। সম্ভব কিনা তার আগে এখানে কিন্তু 330 বেগের মান 330 দিয়ে করা যাবে না। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আগে শব্দের বেগ বের করতে হবে। ঠিক আছে, তারপর আমরা চেক করব কত সময় লাগে। তো এই অঙ্কটা করার জন্য আমরা আগে কি করব, v2 ডিভাইডেড বাই v1 ইজ ইকুয়াল টু রুট ওভার t2 ডিভাইডেড বাই t1। তাহলে আমরা যদি বলি তাহলে v2 ইজ ইকুয়াল টু কত হবে, রুট ওভার t2 এর মান কত, 330 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, তাহলে 273 থেকে 30 যোগ করলে 303 হবে। আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা রেফারেন্স পয়েন্ট সবসময় 0 ডিগ্রি থেকেই ধরবো। ঠিক আছে, t2 এর মান ধরবো আমরা 273, আর 0 ডিগ্রিতে শব্দের বেগ কত, 330। আমরা সবসময় এইটা সাপেক্ষে হিসাব করব। ঠিক আছে, তো 0 ডিগ্রিতে শব্দের বেগ কত, 0 ডিগ্রি মানে 273 কেলভিন, 273 কেলভিনে শব্দের বেগ 330। এইখান থেকে আমরা যে কোনো ইয়াতে করতে পারবো। ঠিক আছে, তো এখন যদি আমরা এটাকে হিসাব করি, তো এটাকে হিসাব করলে কি হবে, কত, 303 ভাগ 273, তাহলে এটা হচ্ছে কত, 347.66। তো এটা হচ্ছে 66 মিটার পার সেকেন্ড। তো এটা যদি পাই, এখন ওখান থেকে আমরা টি বের করব। আমরা জানি যে 2d ডিভাইডেড বাই dt, তাহলে টি সমান হবে 2d ডিভাইডেড বাই ভি। তো 2d এর মান হচ্ছে 2 গুণন d এর মান কত দেওয়া আছে, 18 মিটার। d এর মান দেওয়া আছে 18 মিটার, আর ডিভাইডেড বাই করবো 347.66। তো এটাকে যদি আমরা ভাগ করি, তো এটা আসলো 0.1035 সেকেন্ড। তার মানে এটা 0.1 সেকেন্ডের চেয়ে বেশি, তাহলে এটা গ্রেটার দেন 0.1 সেকেন্ড, সুতরাং প্রতিধ্বনি শুনতে পাবে। ওকে, তো এটা আমরা পাইলাম কি, প্রতিধ্বনি শুনতে পাবে। তো তার কারণ হচ্ছে প্রতিধ্বনি শোনার জন্য আমাদের রিকোয়ার্ড টাইমটা হচ্ছে 0.1 এর চেয়ে বেশি, এটা তো 0.1 এর চেয়ে বেশি আছে। ওকে, এরপর দেখো বলছে যে গ্রীষ্মকালীন ছুটিতে নুসরাত তার ছোট বোন ও পরিবার সহ সাজেক বেড়াতে গেলে সেখানে নুসরাত তার ছোট বোনকে প্রতিধ্বনির বাস্তবিক ঘটনা দেখানোর জন্য পাহাড়ের পাশে চিৎকার করলো, কিন্তু কোনো প্রতিধ্বনি শুনতে না পেয়ে মন খারাপ করলো। তার বাবা নুসরাতকে আরো 3 মিটার সরে গিয়ে শব্দ করতে বলল। এইবার নুসরাত প্রতিধ্বনি শুনতে পেল। ওই দিন ওই স্থানে শব্দের বেগ এবং কম্পাঙ্ক ছিল এত। ঠিক আছে, শব্দের বেগ ছিল 332। কি পাহাড় ইয়াতে সমুদ্র ইয়াতে গেছে নাকি, অ্যান্টার্কটিকায় ঘুরতে গেছে নাকি, তো যাই হোক। প্রতিধ্বনি কি, প্রতিধ্বনি আমরা জানি যে শব্দ তরঙ্গ কোনো প্রতিবন্ধকে বাধা পেয়ে যদি আবার ফিরে আসে এবং শ্রোতার কানে পৌঁছায়, তো শ্রোতা যে দ্বিতীয় শব্দটা, মানে এরকম করে লিখবা যে একটি শব্দ শ্রোতা শোনার পর এই শব্দ দূরে কোনো প্রতিবন্ধক থেকে আবার শ্রোতার কানে ফিরে আসলে দ্বিতীয় শব্দটাকে প্রথম শব্দের প্রতিধ্বনি বলে। প্রতিধ্বনি শোনার জন্য একটা ন্যূনতমের প্রয়োজন, দূরত্বের প্রয়োজন কেন ব্যাখ্যা করে দিবা। তার কারণ একটা শব্দ আমাদের মাথায় 0.1 সেকেন্ড পর্যন্ত তার রেশ রেখে দেয়। তো 0.1 সেকেন্ডের কম সময়ে যদি ওই সেম শব্দ আমাদের কানে আসে, তাহলে আমরা দুইটা শব্দকে আলাদা করতে পারি না, দুইটা শব্দকে একই শব্দ মনে হয়। ঠিক আছে, যদি ভিন্ন শব্দ আসে তাহলে আমরা বুঝতে পারি, কিন্তু প্রতিধ্বনি যেহেতু একই শব্দ ফিরে আসে, একই কম্পাঙ্ক, একই তরঙ্গ দৈর্ঘ্য, এই জন্য এটা দুইটা শব্দকে আলাদা করে শোনার জন্য তাদের মধ্যেকার টাইম ডিফারেন্স অ্যাটলিস্ট 0.1 সেকেন্ড হতে হবে। আর 0.1 সেকেন্ডে শব্দ যতটুকু দূরত্ব যাওয়া আসা করতে পারে, তাহলে প্রতিধ্বনি শোনার জন্য প্রতিবন্ধকতার অ্যাটলিস্ট তত দূরত্ব
হওয়া লাগবে। নুসরাতের উচ্চারিত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা ভি সমান এফ ল্যামডা, তাহলে ল্যামডা সমান ভি ডিভাইডেড বাই এফ। 330কে 1328 দিয়ে ভাগ করলেই হবে, এটা আমি করাচ্ছি না। নুসরাত চিৎকার করার পর 0.3 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে চাইলে নুসরাতকে আরো কতটা পিছনে যেতে হবে? ঠিক আছে, তো 3 মিটার সরে গিয়ে সে শব্দ করছে, তার মানে আমরা ধরে নিতে পারি যে 3 মিটারে তার ডিস্টেন্সটা কত ছিল। মানে 3 মিটারে গিয়ে সে যেহেতু পেয়েছে, তার মানে সে ওইটা ধরে নেই আমরা, সে 16.5 মিটার দূরে গিয়ে প্রথমটা শুনতে পাইছে। ঠিক আছে, তো এবার 3 সেকেন্ড পর প্রতিধ্বনি যদি শুনতে হয়, তাহলে আমরা ডিস্টেন্সটা বের করি। তাহলে আমরা ডি সমান জানি ভিটি ডিভাইড বাই 2, অর্থাৎ 332 ছিল, তাই না? তাহলে 332 গুণন 0.3 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো এটাকে যদি আমরা হিসাব করি তাহলে কত হবে? 332 গুণন 0.3 ডিভাইডেড বাই 2, তাহলে 49.8 মিটার। ঠিক আছে, 49.8 মিটার। তাহলে তাকে আরো কত মিটার সরে যাইতে হবে? সে তো 3 মিটার, তাহলে আরো এই মিটার দূরে, তাহলে আরো সে যেখানে ছিল প্রথমে, মানে প্রথমে যেখান থেকে সে শুনতে পাক, সেখান থেকে তাকে আরো কত দূর যাইতে হবে? এত মিটার সরে যেতে হবে। না, এত মিটার না, এখান থেকে এটা বাদ দিতে হবে। তো সে তো প্রতিবন্ধক থেকে কত এত মিটার দূরে ছিল, আর 0.3 সেকেন্ড পর শব্দ শোনার জন্য প্রতিবন্ধক থেকে তার ডিস্টেন্সটা কত হওয়া লাগবে? 49.8। তাহলে তাকে আরো সরে যাইতে হবে কতটুকু? 49.8 মাইনাস এইটা ডিস্টেন্স, যেহেতু এই প্রথমে সে এখানে ছিল, শুনতে পায় নাই, তার 16.5 মিটারের সে কি ছিল, কম দূরত্ব ছিল, শুনতে পায় নাই। ওর বাবা হয়তো বা হিসাব নিকাশ করে দেখাইছে যে 16.5-এ থাকতে হবে, তাকে 5.4 হইতে পারে, যেহেতু 332 আছে 5.4 হইতে পারে, যাই হোক আমরা 16.5 ধরলাম। তো এখানে সে শুনতে পাইছে, তার মানে আমরা ধরে নিচ্ছি যে সে, তার বাবা তাকে 0.1-এ শোনার জন্য যতটুকু রিকোয়ারমেন্ট সেই দূরত্বটা বলছিল, সেটা হচ্ছে কত? আমরা ধরে নিলাম যে 10। তার মানে আগে সে ছিল কত? 3 মিটার পিছাইছে, যেহেতু আগে সে 13.5 মিটারে ছিল উদাহরণ হিসেবে, ওখান থেকে সে 3 মিটার পিছিয়ে 16.5-এ প্রতিধ্বনি শুনতে পাইছে কত সেকেন্ড পর? 0.1 সেকেন্ড পর। দুইটা বলা নাই, আমরা ধরে নিলাম, যেহেতু ন্যূনতম রিকোয়ারমেন্ট এইটা, এই জন্য আমরা কি করলাম, এখানে যেহেতু টাইম কিছুই দেওয়া নেই, এই জন্য আমরা ধরে নিতে পারি অ্যাটলিস্ট 0.1 সেকেন্ডের জন্য এটা। তো এরপর প্রশ্নে বলছে যে 3 সেকেন্ড পর সে প্রতিধ্বনি শুনতে চাই, তাহলে চাইলে নুসরাতকে আরো কত যেতে হবে? তাহলে 3 সেকেন্ড পর শোনার জন্য আমরা জানলাম যে প্রতিবন্ধক থেকে ডিস্টেন্সটা লাগবে কত? তার 49.8। কিন্তু আগে তো ছিল সে কত? 16.5। সে 3 মিটার পিছিয়ে 16.5-এ আসছে। এবার বলছে আরো কতটুকু পিছাইতে হবে। ঠিক আছে, যদি বলতে প্রথম অবস্থান থেকে কত পিছাইতে হবে, তাহলে এটা থেকে আমরা 13.5 বাদ দিলাম। কিন্তু যেহেতু বলছে আরো কতটুকু পিছাইতে হবে, তার মানে সে 3 মিটার পিছাইছে, 3 মিটার পিছিয়ে 16.5 মিটারে আসছে, আরো কতটুকু পিছাবে? তাহলে আরো 49.8 মাইনাস 16.5, তাহলে এত, এটা হিসাব করলে যা হবে ততই। তাহলে 3 আরো 33.5 মিটার তাকে কি করতে হবে? পিছাতে হবে, তাহলেই সে কি করতে পারবে? 0.3 সেকেন্ড পর শুনতে পাবে। ওকে, তো এই অধ্যায়ে আমাদের এখানে শেষ হয়ে গেল। এরপর আমরা আলোর প্রতিফলন, প্রতিসরণ, এরপর যে অধ্যায়গুলো আছে সেগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করবো। আজকে এই পর্যন্তই থাক। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।